আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। নির্বাচন ডিউটি থেকে ক্লাস করতেছেন, কেউ আছেন? ডিউটিতে চলে গেছেন, অলরেডি ক্লাস করতেছেন? আছেন অনেকেই না? আচ্ছা। এই জন্য রাস্তাঘাটে শব্দ শোনা যাচ্ছে, অনেকে যাচ্ছেন। সাবধানে থাকবেন, যেখানে যাবেন আল্লাহ পর ভরসা। ফেমানিল্লাহ। আচ্ছা, শুরু করি। আমরা আলোচনা ছিল গত ক্লাসে দণ্ডবিধি আইনের ৭৫ ধারা পর্যন্ত, তাই না? ৭৫ ধারা। এই আইন দণ্ডবিধি আইন হিসেবে অভিহিত হবে, সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে। এক ধারা, দুই ধারা। বাংলাদেশের ভিতরে যদি কোনো ব্যক্তি এই আইনের অপরাধগুলা করে, তাহলে বাংলাদেশে তাকে শাস্তি দেওয়া হবে। বাংলাদেশের বাহিরেও অপরাধ করছে কিন্তু আইন বলে বাংলাদেশের ভিতরে বিচার করা যাবে, তাহলে তার ক্ষেত্রে ওই দণ্ডবিধির আইনের আওতায় আনে শাস্তি প্রদান করা যাবে। আর দণ্ডবিধি আইনের ৪ হলো এই আইনের প্রতিবিধি সম্প্রসারণ, অর্থাৎ বাংলাদেশের সকল নাগরিকের ক্ষেত্রে সে যেখানেই থাকুক না কেন এই বিধানগুলো কি হবে? প্রযোজ্য হবে। দেশে থেকে বিদেশে করুক, বিদেশে থেকে দেশে করুক। না, আপনাদের আজকে লাস্ট ক্লাস, এই 2 দিন ক্লাস বন্ধ থাকবে। আপনাদের দুইটা ক্লাস মিস হবে, একটা হচ্ছে 11, একটা হচ্ছে 13। ঠিক আছে? 11 এবং 13 দুইটা ক্লাস আপনাদের মিস হবে। অর্থাৎ পরবর্তী 14 তারিখ থেকে ইনশাল্লাহ আপনাদের ক্লাস শুরু হবে। দুইটা ক্লাস মিস হবে, ওই ব্যাচ নতুন ব্যাচেরও দুইটা ক্লাস মিস হবে। আচ্ছা, পরবর্তীতে এই দুইটা ক্লাস আবার নিয়ে নিবো ইনশাল্লাহ আমরা অতিরিক্ত করে। আবার যে অবস্থা পদোন্নতি শুরু হয়েছে, আবার মনে হয় সাপ্লিমেন্টারি পরীক্ষা হয় কিনা। এটা আজকে আবার 80 জনের ডি হয়েছে, দেখছেন না? একটু আগে 80 জনের ডি হইলো আজকে আবার। আচ্ছা, কতজন হয়েছে? 100 মনে হয় তো। 100। 1863 সিরিয়াল পর্যন্ত চলে গেছে। আচ্ছা, নেন ফৌজদারি কার্যবিধি দণ্ডবিধি আইনের 5 ধারা। এই আইন অন্য আইনের বিধানকে কি করবেন না? ও, 100 হয়েছে না? এই অন্য আইনের বিধানকে কি করবে না? ব্যাহত করবে না। দণ্ডবিধি আইনের 6 ধারা, অর্থাৎ ব্যাখ্যা সমূহ, দ্বিতীয় অধ্যায়, ধারা হলো কত? 6 থেকে দণ্ডবিধি আইনের 52 ধারা পর্যন্ত, নাকি? দণ্ডবিধির সকল সংজ্ঞা উদাহরণ সমূহ ব্যাখ্যা সমূহ কি সাপেক্ষে হবে? কি সাপেক্ষে হবে বলেন? সাধারণ ব্যতিক্রম সমূহ সাপেক্ষে হবে। দণ্ডবিধি আইনের 7 ধারা হলো একবার যেটা ব্যাখ্যা করা হবে যে নামে, পরবর্তী তার নাম সেটাই থাকবে। দণ্ডবিধি আইনের 8 লিঙ্গ, 9 বচন, 10 নরনারী, 11 ব্যক্তি, 12 জনগণ, 14 রাষ্ট্রের কর্মচারী। রাষ্ট্রের অধীনে বহাল বা নিযুক্ত প্রত্যেক কর্মকর্তা কর্মচারীকেই রাষ্ট্রের কর্মচারী বলা হয়। 14, 17 ধারা যে ব্যক্তি সরকারের নির্বাহী ক্ষমতা পরিচালনা করেন একটি অংশে বা সকল অংশে তাকে বলা হয় সরকার। 17 ধারা। 18, 19 ধারা হলো জজ বা বিচারক। যে ব্যক্তি দেওয়ানি ফৌজদারি উভয় মামলায় রায় প্রদান করতে পারেন তাকে জজ বা বিচারক বলা হয়। 19 ধারা। 20 ধারা হলো বিচারালয়। বিচার করার জন্য বিচারক বা সম্মিলিতভাবে বিচারক মণ্ডলীর যে কার্য সম্পাদন কাল তাকে কি বলা হয়? বিচারালয় বলা হয়। 21 ধারা হলো কারা কারা সরকারি কর্মচারী হিসেবে কি হতে পারেন? গণ্য হতে পারেন। 22 হলো অস্থাবর সম্পত্তি। 23 হলো অন্যায় লাভ বা অন্যায় ক্ষতি। 24 হলো অসাধুভাবে অন্যায় লাভ বা অন্যায় ক্ষতির উদ্দেশ্যে কোনো কিছু করা হলে সেটাকে বলা হয় অসাধুভাবে। 25 ধারা হলো প্রতারণার উদ্দেশ্যে কোনো কিছু করা হলে তাকে বলা হয় প্রতারণামূলক ভাবে। 26 হলো বিশ্বাস করার কারণ। 27 হলো স্বামী সম্পত্তি স্ত্রীর নিকট, সরকারি সম্পত্তি সরকারি চাকরিজীবীর নিকট এবং মনিবের সম্পত্তি তার চাকরের নিকট যদি থাকে, তাহলে যাদের অধিকারে থাকবে সম্পত্তি তারা অধিকারভুক্ত, ঠিক আছে, কিন্তু মালিক না। 27 ধারা। 28 ধারা হলো যদি কোনো বস্তুর ন্যায় সাদৃশ্য বা ভ্রান্তি সৃষ্টি করা হয় তবে সেটাকে বলা হয় নকলকরণ। 29 ধারা হলো দলিল। দণ্ডবিধি আইনের সাক্ষ্য আইনের 3 ধারা। 30 ধারা হলো যে দলিলের মাধ্যমে কোনো অধিকার প্রতিষ্ঠিত, সম্প্রসারিত, হস্তান্তরিত বা স্থানান্তর করা যায় সেগুলোই হবে মূল্যবান জামানত। যে কোনো ওসিয়তমূলক দলিলকে বলা হবে উইল। 31 ধারা।
বিচ্যুতি সমূহ কার্যের অংশ হিসেবে গণ্য হবে 32 ধারা। 33 ধারা হলো কার্য বা বিচ্যুতির সংজ্ঞা। 34 ধারা হলো কতিপয় ব্যক্তি একই উদ্দেশ্য সাধন কল্পে যদি কোনো অপরাধ সংগঠন করে, তাহলে সেই ক্ষেত্রে তারা প্রত্যেকেই এই অপরাধটা সংগঠন করেছে বলে কি হবে, অর্থাৎ সমানদোষী হিসেবে গণ্য হবে। ধারা হলো 34। 35 ধারা হলো যদি অভিপ্রায় ভিন্ন হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে 34 ধারার দায় থেকে কি পাইতে পারে, রেহাই পেতে পারে। 36 ধারা হলো যে ক্ষেত্রে কার্য এবং বিচ্যুতির মাধ্যমে সমন্বয়ে সংগঠিত অপরাধ, সেই ক্ষেত্রেও কার্য আর বিচ্যুতির ফলে অপরাধের দায় পূর্ণ অপরাধী হিসেবে গণ্য হবে। 37 ধারা হলো যদি কোনো ব্যক্তি কোনো অপরাধের একটি অংশের সহায়তা করে অপরাধটা সংগঠিত করার ক্ষেত্রে, তাহলে পূর্ণ অপরাধের দায় তাকে গ্রহণ করতে হবে। 38 ধারা হলো কোনো ব্যক্তি কার্যে জড়িত বা অপরাধে জড়িত ব্যক্তিগণ বিভিন্ন দোষে কি হইতে পারে, দোষী হইতে পারে। এমসিকিউ প্রশ্ন: অপরাধে জড়িত ব্যক্তিগণ বিভিন্ন দোষে দোষী হতে পারে কি কারণে? আপনার অপরাধের তারতম্যের কারণে, বয়সের কারণে, অসুস্থতার কারণে, নাকি অভিপ্রায়ের কারণে? অভিপ্রায়ের কারণে। অভিপ্রায়টার জন্য শাস্তি ভিন্ন হতে পারে। 39 ধারা হলো, হ্যাঁ, স্বেচ্ছাকৃতভাবে। 40 ধারা হলো অপরাধ দণ্ডবিধি 40। 41 ধারা হলো বিশেষ আইন। 42 ধারা হলো স্থানীয় আইন। দণ্ডবিধি আইনের 43 ধারা হলো অবৈধ আইনত সম্পাদনে বাধ্য। 44-এ হলো ক্ষতি। 45-এ জীবন। 46-এ মৃত্যু। 47-এ প্রাণী। 48 জাহাজ। 49-এ বৎসর মাস। 50 ধারা 51 হলফ শপথ। 52 যথাযথ মনোযোগ এবং সতর্কতার সাথে কোনো কাজ করা হইলে সেটাকে বলা হয় সৎবিশ্বাস। 52 ক হলো আশ্রয়দান। স্বামী স্ত্রী ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি খাদ্য, বাসস্থান ইত্যাদি, অস্ত্র, গোলা বারুদ যাই বলেন না কেন, গাড়ি ঘোড়া দিয়ে সাহায্য করে, সেই ব্যক্তি আশ্রয় দান করেছে বলে গণ্য হবে। দণ্ডবিধির 3য় অধ্যায় ধারা 53 থেকে 75। ধারা 53 ধারা হলো দণ্ডের প্রকারভেদ। দণ্ড 5 প্রকার: মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড। কারাদণ্ড আবার দুই ধরনের: সশ্রম, বিনাশ্রম। সশ্রমের সাথে আরেকটা আছে কঠোর শ্রম, কিন্তু লিখতে পারবেন ইচ্ছা করলে। আর এটা হলো সম্পত্তি বাজেয়াপ্তকরণ, অর্থদণ্ড বা জরিমানা। সরকার মৃত্যুদণ্ড হ্রাস করতে পারেন অনুমতি ছাড়াই 54। যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস করতে পারেন 55। রাষ্ট্রপতির বিশেষ অধিকার সুরক্ষিত থাকবে 55 ক। 57 ধারা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডের ভগ্নাংশের মেয়াদ 30 বছর হইবে। 60 ধারার ক্ষেত্রে যদি কোনো দণ্ড প্রদান করা হয় সম্পূর্ণ বা আংশিক সশ্রম বা বিনাশ্রম হইতে পারে। 63 যদি কোনো ক্ষেত্রে কারাদণ্ডের ক্ষেত্রে অর্থদণ্ডের ক্ষেত্রে পরিমাণ উল্লেখ করা না থাকে, তাহলে এটা বেশি হবে না, কমও হবে না। 64 ধারা হলো যদি কোনো ব্যক্তিকে একসাথে কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়, যদি অর্থদণ্ড প্রদান করতে না পারে অনাদায়ে কারাদণ্ড প্রদান করা যাবে। 65 ধারা হলো এই কারাদণ্ডের মেয়াদ মূলদণ্ডের 1/4 অংশের অধিক হবে না। 66 ধারা হলো এটার বর্ণনা: মূলদণ্ড যদি সশ্রম হয় এটাও সশ্রম হবে, মূলদণ্ড যদি বিনাশ্রম হয় সেটাও বিনাশ্রম হবে। 66 ধারা 67 ধারা হলো শুধুমাত্র অর্থদণ্ডের ক্ষেত্রে অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড প্রদান করা যায় 50 টাকা 2 মাস, 100 টাকা 4 মাস, অন্যান্য ক্ষেত্রে কত মাস, 6 মাসের অধিক হইবে না, নাকি? আচ্ছা। 67 68 ধারা হয়েছে, তোমার ডিউ দিছে? ডিউ তো ওই পদে হয়েছে, কনস্টেবল থেকে এসে তোমাদেরটা তো দেওয়ার কথা। এসে থেকে এসে পদেটা তো দেওয়ার কথা মনে হয়। তুমি তথ্য পাও নাই? তোমার সিরিয়াল কত ছিল? 32 না কত? আচ্ছা, আমি ক্লাস শেষে দিচ্ছি। এমনি ডিউ হলে তো এমনি তথ্য পেয়ে যাবা। আচ্ছা আচ্ছা, আমি ক্লাস শেষে আচ্ছা আমি ক্লাস শেষে তোমার দেখাচ্ছি, একটু সুযোগ সময় দাও। ঠিক আছে, ঠিক আছে। হবে না কেন? ওইটা যেহেতু দিছে এটা তো তোমার দিবে, এটা তো শূন্য পদের দিছে না, হবে তো অবশ্যই। ডিও মনে হয়েছে, পেয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আমি তোমাকে ক্লাস শেষে ফোন দিচ্ছি। এসে থেকে এসে পদেরটা দিছে, জানেন কেউ পাইছেন? এসে থেকে এসে পদেরটা কি কেউ দেখছেন? ডিও একটু জানেন? আচ্ছা। তো ফোন ধরে নাই, ফোন মনে করেন 200 পেন্ডিং জমে রয়েছে, ফোনই ধরতে পারিনি, দেয় নাই মনে হয়, এটা ক্লিয়ার। আচ্ছা, এরপরে আসেন দণ্ডবিধি আইনের 76, না সরি 76 তো যায় নাই, কত 67। 68-তে বলতেছে কি করতে পারবে, কত পর্যন্ত দিছে সাথে আপু জানেন তো? আচ্ছা,
এসে থেকে এসআই বলছি কিন্তু। এরপরে আসেন, দিলে তো অনেকেই ফোন দিত, মনে হয় না দিছে। দণ্ডবিধি আইনের 67 ধারা 68 ধারা হলো আপনার, কি করা যাবে এটা, শোনা যায় না কথা? হ্যাঁ, 68 ধারা বলতেছে যদি অর্থদণ্ডের টাকাটা দিয়ে দেয় তাহলে তার কারাদণ্ড কি হয়ে যাবে, মওকুফ হয়ে যাবে। কিস্তিতে প্রদান করা যাবে। 69 ধারা 6 বছর সময়ের ভিতরে দিতে হবে, মারা গেলেও মওকুফ হবে না। 70 ধারা, তাই না? 71 ধারা হলো কতিপয় অপরাধের সমন্বয়ে গঠিত শাস্তি প্রদানের ক্ষেত্রে একটা শাস্তি দিতে হবে, তবে এটার সাথে যদি অন্য অপরাধ জড়ায় যায় তাহলে ভিন্ন শাস্তি প্রদান করা যাবে। আর দণ্ডবিধির আইনের 72 ধারায় বলতেছে যে ক্ষেত্রে কি অপরাধ, কোনো অপরাধের শাস্তি প্রদান করার ক্ষেত্রে একই রকমের অপরাধগুলা কিন্তু সন্দেহ পোষণ করবে, তাহলে সেই ক্ষেত্রে যেটা কম মাত্রার শাস্তি সেটাই প্রদান করতে হবে। 73 দ্বারা যদি আপনার সশ্রম কারাদণ্ড প্রদান করা হয় অপরাধীকে, তাহলে 3 মাস পর্যন্ত নির্জন কারাবাস প্রদান করা যেতে পারে। 6 মাসের কম সময়ের জন্য হলে 1 মাস, আর 1 বছরের জন্য হলে 2 মাস, অনধিক কাল সময়ের জন্য 3 মাস পর্যন্ত এটা দেওয়া যেতে পারে। 74 দ্বারা হলো একটানা 14 দিনের বেশি হবে না, এবং এটার ভিতরে বিরাম বা বিরতি থাকবে, কোনো 1 মাসে একটানা 7 দিনের অধিক হবে না। দণ্ডবিধি আইনের 74 দ্বারা 75 দ্বারা হলো 12 17 অধ্যায়ের অপরাধগুলো একবার করে যদি কেউ আবার করে দণ্ডিত হয় তাহলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত 10 বছর মেয়াদে শাস্তি প্রদান করা যেতে পারে। দণ্ডবিধি আইনের 75 দ্বারা বর্ধিত দণ্ড। দণ্ডবিধি আইনের আমাদের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সর্বপ্রথম গুরুত্বপূর্ণ অধ্যায় হলো এই দণ্ডবিধির 4র্থ অধ্যায়। 2020 সালে প্রথম বছর এমসিকিউ পরীক্ষাতেই প্রশ্ন হয়েছে দণ্ডবিধি আইনের সাধারণ ব্যতিক্রমের অধ্যায় ধারা কত থেকে কত, তাই না? বা প্রতিরক্ষার অধিকার বা ব্যতিক্রমের অধ্যায়ের ধারা কত থেকে কত ধারা, 20 সালে প্রথম বছরই প্রশ্ন হয়েছে। প্রথম বছরের প্রশ্নের উত্তর ছিল ধারা 76 থেকে 106 ধারা। 76 থেকে কত, 106 ধারা। এটা ভাষ্যমতে সাধারণ ব্যতিক্রম কিন্তু 76 থেকে 106 পুরাটাই। যদি বলা হয় সাধারণ ব্যতিক্রম কত থেকে কত দ্বারা, তাহলে ভাষ্যতে বলতেছে যে সাধারণ ব্যতিক্রম 76 থেকে 106 দ্বারা পুরাটা। তাহলে সাধারণ ব্যতিক্রমের সহজ কথা কি? সাধারণ ব্যতিক্রম মানে অপরাধীকে ব্যতিক্রম শাস্তি প্রদান করা হবে, অপরাধীকে কোনো সাধারণ শাস্তি প্রদান করা হবে, অপরাধীকে সাধারণ ব্যতিক্রম শাস্তি প্রদান করা হবে, নাকি অপরাধীকে দায়ী থেকে অব্যাহতি দেওয়া হবে, কোনটা? তাহলে সাধারণ ব্যতিক্রম মানে অপরাধীকে দায়ী থেকে অব্যাহতি দেওয়া হবে। যদি একটা এমসিকিউ প্রশ্ন করে যে অপরাধীকে দায়ী থেকে অব্যাহতি দেওয়া হয় সাধারণ ব্যতিক্রমে, কয়টি পরিস্থিতিতে, কয়টি পরিস্থিতিতে তাকে অব্যাহতি দেওয়া যায় বলতে পারবেন? যে অপরাধীকে সাধারণ ব্যতিক্রমের কারণে অপরাধের দায় থেকে অব্যাহতি দেওয়া যায় কয়টি পরিস্থিতিতে, কে পারবেন? কয়টি পরিস্থিতিতে তাদেরকে অব্যাহতি দেওয়া যায়? উত্তর হলো 18টা পরিস্থিতিতে। কয়টা? মনে রাখবেন, 18টা পরিস্থিতিতে তাদেরকে অব্যাহতি প্রদান করা যায়। এমসিকিউ প্রশ্ন হতে পারে কিন্তু। এই 18টা পরিস্থিতির ভিতরে এই আপনার এই 76 থেকে আপনার 95 পর্যন্ত হলো 17টা পরিস্থিতি, আর 96 থেকে 106 সবটা মিলাই হলো প্রতিরক্ষার পরিস্থিতি। বুঝাতে পারছি? এই 18টার মধ্যে 18টা বিধান অনুসারে তাদেরকে অব্যাহতি বা তাদেরকে শাস্তির দায় থেকে মওকুফ করা যেতে পারে। খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু, মনে রাখবেন। আমি বলছিলাম না আপনাদেরকে প্রথম দিন দণ্ডবিধি শুরু হওয়ার সময় যে দণ্ডবিধি একদম 7 তারকা বিশিষ্ট অধ্যায় হলো 4টা। কয়টা? 4টা। বলতে পারবেন যে এই অধ্যায়টা আপনার টোটাল দণ্ডবিধির বড় একটা দখল চলে আসবে যদি 4টা অধ্যায় ভালো নিতে পারেন। 4 নাম্বার অধ্যায়, 5 নাম্বার অধ্যায়, এরপরে 4 নাম্বার অধ্যায়টা হচ্ছে এই আপনার 76 থেকে 106 দ্বারা, 5 নাম্বার অধ্যায়টা ছোট 107 থেকে আপনার কত, একশো একশো আপনার 20 পর্যন্ত। আর একটা হচ্ছে 16 নম্বর অধ্যায় 299 থেকে আপনার 377 পর্যন্ত, মোটামুটি বড় অধ্যায়। সবচেয়ে এর ভিতরে 17 নম্বরটা সবচেয়ে বড়, কত, 378 থেকে আপনার 400 একদম 62 পর্যন্ত, 100 মতো ধারা আছে প্রায় এই অধ্যায়টা। এগুলোই মূলত প্রশ্নমুখী জায়গা আমাদের, ঠিক আছে, 62 খ পর্যন্ত। এরপরে বলছিলাম আপনাদের 5 তারকা বিশিষ্ট অধ্যায় কত, 8 9 10 11, 8 9 10 11। হুম, আচ্ছা। এরপরে আপনার, যাই হোক, সবগুলোই গুরুত্বপূর্ণ। আমরা যেগুলো পড়ে আসছি এগুলো কি গুরুত্বপূর্ণ না? এগুলো কি প্রশ্ন হয় না? ধরেন আপনি দণ্ড কাকে বলে, দণ্ড কত প্রকার ও কি কি লিখুন, কি করবেন? যদি আমরা না পড়তাম তাহলে কি পারতাম? পারতাম না। প্রশ্ন আসলো আপনার সৎবিশ্বাস বলতে কি বুঝেন, কি সৎবিশ্বাস বলতে কি বুঝেন, সৎবিশ্বাসের উপাদান সমূহ লিখুন। 52 না ধরলে 52 ধারা না পড়লে কি পারতাম? পারতাম না।
এরকম যে কোনো জায়গা থেকে প্রশ্ন করতে পারে। বিশেষ আইন এবং স্থানীয় আইনের মধ্যে পার্থক্য লিখুন। তাহলে আমরা 41-42 না পড়লে পারতাম? পারতাম না, তাই না? আচ্ছা। দণ্ডবিধি আইনের 76 থেকে, এই জায়গাগুলো দুইটা অংশে বিভক্ত। 76 থেকে 95 এটা হলো এক রকমের আলোচনা, আর 96 থেকে 106 এটা হলো এক ধরনের আলোচনা। ঠিক আছে? এবং দণ্ডবিধি আইনের এই যাবত যত প্রশ্ন হয়েছে, আপনারা ঘুরায় পেঁচায় দেখবেন যে এই অধ্যায় থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন হয়েছে। মানে আমি একটু এই আলোচনাগুলো না করলেও পারতাম, সরাসরি কথা বলতে পারতাম, কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের আগে কিছু কথা বলতেই হবে, যেন আপনি এটা অনুধাবন করেন যে জায়গাটা আসলে কি গুরুত্বপূর্ণ। আপনি এখন গুরুত্বপূর্ণ যদি না ভাবেন, তাহলে আপনি গুরুত্ব দিবেন না। এমন একটা প্রশ্ন করে বসে থাকবে এই জায়গা থেকে, আপনি গুরুত্ব না দেওয়ার জন্য দেখবেন যে সহজ একটা অধ্যায়ের প্রশ্নটা কি হয়ে গেল, মিস হয়ে গেল। আর এই জায়গাগুলো যেমন গুরুত্বপূর্ণ, অনেকটা সহজও সেরকম। আচ্ছা। দণ্ডবিধি আইনের 76 ধারা থেকে 95, অনেকগুলো ধারা হয়ে যায়, 20টার মতো না? দেখি কি করা যায়। আচ্ছা। দণ্ডবিধি আইনের 76, তাহলে আগে আপনার এই জায়গাটা বুঝেন যে ব্যতিক্রম মানে কি। জেনারেল এক্সেপশন। ব্যতিক্রম মানে শাস্তি হয় না, শাস্তি কম হয় না, সমান হয় না, নাকি হয় না? হয় না। ঠিক আছে, এরকম মানে শাস্তির দায় থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। তাহলে 76 দ্বারা হলো, মানে আরো যদি আমরা একটু বলি, যে কোনো একটা ব্যক্তি দেখবেন যে অপরাধ করে ফেলছে। কি করে ফেলছে? অপরাধ করে ফেলছে। একদম আইনের চোখে এটা স্পষ্ট অপরাধ। আইনের চোখে কি স্পষ্ট অপরাধ। অপরাধের যে উপাদানগুলা, ওগুলাও সবগুলা এখানে বিদ্যমান, কিন্তু তারপরেও সে কি নয়? অপরাধী নয়। তাহলে অপরাধী নয়, এই যে অপরাধী সে না, এই অপরাধী না বা অপরাধের দায় থেকে রেহাই পাইলো, এটার নাম হলো সাধারণ ব্যতিক্রম। সাক্ষ্য আইনে আছে না এরকম আলোচনা? সাক্ষ্য আইনে আপনি সাক্ষ্য দিতে কি বাধ্য, বাধ্য কি না? কিন্তু ব্যতিক্রম আছে কি না? যদি আপনাকে অপরাধে অভিযুক্ত করে, দণ্ডিত করে, সম্পত্তি বাজেয়াপ্ত করে ফেলে, বা প্রশ্ন যদি যুক্তিসঙ্গত না হয়, উত্তর দিতে বাধ্য না। এরপর আপনার জজ ম্যাজিস্ট্রেট উত্তর দিতে বাধ্য না। স্বামী স্ত্রী উত্তর দিতে বাধ্য না। আছে কিনা ব্যতিক্রম? অপরাধের সংবাদ কই থেকে পাইছেন বলতে বাধ্য না। তাহলে সব কিছুরই কি আছে? ব্যতিক্রম আছে। যদি পরীক্ষার প্রশ্ন আসে যে দণ্ডবিধি আইনে আমরা কি পড়ব, দণ্ডবিধি আইনে, হ্যাঁ ভালো প্রশ্ন করছেন। আমি প্যানেল কোডের যে নোটটা, এটা আগে অসম্পূর্ণ ছিল অনেকটাই, আমি একটু বিস্তারিতভাবে লেখার চেষ্টা করছি। আজকে রাত্রের ভিতরে ইনশাল্লাহ হবে। আর কয়েকটা দ্বারা একটু গোছানো বাকি আছে, আপনাদেরকে একবারে এই হ্যান্ড নোটটা 106 দ্বারা পর্যন্ত দিয়ে দিব ক্লাস শেষে ইনশাল্লাহ। হ্যাঁ, আমি অলরেডি মনে হয় প্রায় 64-65 পর্যন্ত গুছাইছি। মানে কিছু জিনিস যুক্ত করছি নতুন, আগেরটা আমি দিয়ে দিলে দিতে পারতাম গত বছরের, কিন্তু কিছুটা আপডেট করছি, তো এই জন্য একটু লেট হয়েছে। হ্যাঁ, আমি দিয়ে দিব আজকের ভিতরে ইনশাল্লাহ, কথা দিলাম। আচ্ছা। আসেন দণ্ডবিধি আইনের আর কেউ কিছু লিখবেন না, ক্লাস নেন শুধু। ঠিক আছে, 76 দ্বারা। তাহলে 76 দ্বারা কি শাস্তি দিবে না রেহাই পাবে? রেহাই পাবে। তাহলে শুরু হয়ে গেল আমাদের ব্যতিক্রমের পদ্ধতিগুলো। 76 দ্বারা কয়টা কারণে রেহাই পাবে বলেন তো? কয়টা কারণে? দণ্ডবিধির 76 দ্বারাও রেহাই পাবে। কয়টা কারণে? দুইটা কারণে। কি কি দুইটা কারণে? একটা হলো আইন বলে বাধ্য হওয়ার কারণে। আইন বলে কি বাধ্যের কারণে। আর একটা হলো ভুল তত্ত্বে বা তত্ত্বের ভুলের কারণে। আর এই 76 দ্বারার এই রেহাইটা সরকারি কর্মচারীদের জন্য নির্দেশিত। কার জন্য? সরকারি কর্মচারীদের জন্যই নির্দেশিত। তাহলে আইন বলে বাধ্য। এখন নির্বাচন ডিউটিতে গেছেন, আপনার ওইখানে যে আপনার যে কমান্ডিং অফিসার থাকবে, বা আপনার যে ইনচার্জ থাকবে, বা যদি কোনো ম্যাজিস্ট্রেট থাকে বা প্রিজাইডিং অফিসার যদি বলে যে আপনি এই কাজটা পালন করেন, তাহলে আপনি এই কাজটা করবেন না? বলেন, কর্তৃপক্ষ তো সে আপনার নাকি? করবেন। আপনি বেআইনি সমাবেশের ডিউটিতে গেছেন, এখন আপনার পুলিশ সুপার বা আপনার দায়িত্বপ্রাপ্ত অফিসার যদি বলে এই বেআইনি সমাবেশের উপর কি করো, আগ্নেয়াস্ত্রের ব্যবহার করো, করবেন না আপনি? করতে কিন্তু বাধ্য, কারণ আইনানুগ হুকুম এটা। উপযুক্ত কর্তৃপক্ষের বৈধ আদেশ আপনাকে অবশ্যই কি করতে হবে? উপযুক্ত কর্তৃপক্ষের বৈধ আদেশ শুধু পালন করলে হবে না, দ্রুত পালন করতে হবে। কি করতে হবে? দ্রুত পালন করতে হবে। আচ্ছা। এখন আপনি বেআইনি সমাবেশের ভিতরে আগ্নেয়াস্ত্রের ব্যবহার করলেন, দুইজনের মৃত্যু হলো। তাহলে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে মানুষ মেরে ফেলছেন,
তাহলে মানুষ মারা মানে কি খুন, অপরাধী কিনা? দেখা যাচ্ছে যে একটা ব্যক্তিকে মেরে ফেলছে, কিন্তু আপনি কেন রেহাই পাইছেন? কারণ আপনি এই কাজটা করতে আইন বলে কি ছিলেন, বাধ্য ছিলেন। তাহলে আপনি কি কি দণ্ডবিধির 302 দ্বারাই শাস্তি দেওয়া হবে, নাকি 76 দ্বারা রেহাই দেওয়া হবে? 76 দ্বারাই রেহাই দেওয়া হবে। এখন এই 76 দ্বারা যে আপনি প্রমাণ করবেন যে আমি তো আইন বলে বাধ্য ছিলাম, এটা কিন্তু সাক্ষ্য আইনের 105-এ আপনাকে কি করতে হবে, প্রমাণ করাইতে হবে। কারণ আপনি ব্যতিক্রমের সুবিধা নিবেন। তাহলে এই ব্যতিক্রমের সুবিধাগুলো যারা নিবে, সে যে ব্যতিক্রম, সে যে শাস্তি পায় না, তাহলে সেই জায়গাগুলোর ক্ষেত্রে প্রমাণের দায়িত্ব কার উপর পড়তে হবে? সাক্ষ্য আইনের 105 দ্বারাই তার উপর পড়তে হবে। একটা বিষয় লক্ষ্য রাখবেন, আমরা এই দণ্ডবিধি আইনের যে জায়গাগুলো পড়ব, দুই রকমের জায়গা পড়ব। একটা হলো ব্যতিক্রম, আর একটা হলো কি, সাধারণ ব্যতিক্রম। ব্যতিক্রমগুলো হবে নির্দিষ্ট ধারার জন্য প্রযোজ্য। যেমন 300 ধারার 5টা ব্যতিক্রম শুধুমাত্র 300 ধারার, আচ্ছা এইসব লেখালেখি বাদ দেন বা ইমোশন হওয়া যাবে না, বাস্তবতা নেন, ঠিক আছে? আমাদের পদোন্নতি পরীক্ষার যে জায়গাটা, এটা শুধু গ্রহণ করেন। কোনটা সত্য মিথ্যা এগুলো লেখালেখি করে কোনো লাভ নাই। পুলিশ ডিপার্টমেন্ট আগেও ছিল, চলছে, বর্তমানেও চলতেছে। ওই আগেও যারা বলছে চাকরি করব না, এই করবো না, সেই করবো না, ডিসিপ্লিন নাই, এই নাই, সেই নাই, কিন্তু এভাবে চলতেছে, ভবিষ্যতে এইভাবেই চলতে থাকবে। কথা বুঝেন নাই? তাহলে আমাদের এই আবেগ দেখা এত কোনো লাভ নাই। আল্লাহ পাককে হয়তো এইভাবেই লিখে রাখছে। আল্লাহ পাক কি করছে, এইভাবেই হয়তো লিখে রাখছে আমাদের জন্য। আচ্ছা, অতি উৎসাহী হওয়া যাবে না, অতি আবেগী হওয়া যাবে না। ঠিক আছে, অতি উৎসাহ দিয়েও কোনো লাভ নাই, অতি আবেগ দিয়েও কি নাই, কোনো লাভ নাই। চাকরি আমাদের করতে হবে, আমরা খুব দরিদ্র ফ্যামিলি থেকেই আসছি। আমাদের এই চাকরির উপরে আমাদের অনেক কিছু ডিপেন্ড করে, তাই না? এই জন্য আমাদের চাকরি করতে হবে, এটা মনে রাখবেন মাথায় সবসময়। অতি উৎসাহ হয়েও কিছু করা যাবে না, অতি আবেগেও কিছু করা ঠিক হবে না। সবসময় আল্লাহর উপর ভরসা রাখবেন, সব সুন্দর থাকবে ইনশাল্লাহ। এই জন্য লেখালেখি বন্ধ। আপনার এই যে, আমি এটাকে বন্ধ করে দেই, নাহলে আপনারা লিখতেই থাকবেন, আমার সময় নষ্ট হবে, আপনাদেরও নষ্ট হবে। সবাই নির্বাচন ডিউটি করতেছেন, অথবা কালকে সকালে কেউ যাবেন। 76 দ্বারা তাহলে রেহাই পেয়ে গেল কেন সে? 76 দ্বারা কেন রেহাই পেল? সে সরকারি কর্মচারী, এই জন্য রেহাই পাইছে? ক, সে, এটা তার মেরে ফেলা আইনানুগ অধিকার, এই জন্য রেহাই পাইছে? গ, সে আইন বলে বাধ্য ছিল, এই জন্য রেহাই পাইছে? নাকি সব কয়টাই সঠিক? সে আইন বলে কি ছিল, বাধ্য ছিল। আর দ্বিতীয়টা হলো তত্ত্বের ভুল। এখন আপনি একজনকে গ্রেপ্তার করতে গেলেন, আমি যাকে গ্রেপ্তার করতে গেলাম তার নাম হচ্ছে সায়ান, ধরেন পরোয়ানায় তার নাম উল্লেখ করা আছে, বা বিনা পরোয়ানায় তাকে আমি গ্রেপ্তার করতে পারি। এখন আমি বিজয় দাসকে জিজ্ঞেস করলাম যে আপনি কি সায়ানকে চিনেন? বিজয় দাস আমাকে তথ্য দিল, হ্যাঁ, কেন চিনবো না। কি করলো, সে রবিউল ইসলামকে দেখাই দিল যে এর নামই সায়ান। তাহলে আমি কি করলাম, বিজয় দাসের ভুল তথ্যের কারণে রবিউলকে সায়ান মনে করে তাকে গ্রেপ্তার করে নিয়ে চলে আসলাম। তাহলে আমি যে তাকে, রবিউলকে গ্রেপ্তার করলাম, গ্রেপ্তারের জন্য প্রক্রিয়াটা কি ছিল? তার সঠিক নাম পরিচয় জানা, সঠিক ব্যক্তিকে গ্রেপ্তার করা। তাহলে অন্যায়ভাবে গ্রেপ্তার করলে 220 দ্বারা আমার শাস্তি হইতো না? হইতো, কিন্তু হইতো। কিন্তু আমি রেহাই পেলাম কেন? বিজয় দাস আমাকে তথ্য ভুল দিছে, বলছে যে এই রবিউলই কি সায়ান। তাহলে এই ক্ষেত্রে বিজয় দাস অপরাধী হইতে পারে, কিন্তু আমি ভুল তথ্যের কারণে এই কাজটা করার জন্য, অন্যায়ভাবে গ্রেপ্তার করার জন্য আমি দায়ী থেকে কি পেয়ে যাব, রেহাই পেয়ে যাব। তাহলে 76 দ্বারা যে আমি ভুলটা হলো, এটা কি আইনের ভুল, ক, নাকি ধারণার ভুল, খ, নাকি তত্ত্বের ভুল, গ, নাকি সব কয়টাই সঠিক? উত্তর হলো তত্ত্বের ভুল। উত্তর হলো কি, তত্ত্বের ভুল। তাহলে দণ্ডবিধি 76 দ্বারাই রেহাই পাওয়ার কারণ সমূহ কি কি? ক, আইন বলে বাধ্য, খ, তত্ত্বের ভুল, নাকি দুইটাই সঠিক? উত্তর হলো দুইটাই সঠিক। তাহলে এই 76 দ্বারা দুইটা ক্ষেত্রে কি অপরাধ সংগঠিত হয়েছে কিনা? কি কি দুইটা অপরাধ সংগঠিত হয়েছে বলেন? একটা হয়েছে বেআইনি সমাবেশে গুলি করে মানুষ মারছেন, আর একটা হলো এক ব্যক্তিকে গ্রেপ্তার করতে গিয়া অন্যজনকে গ্রেপ্তার করে ফেলছেন। তাহলে দেখা যাচ্ছে দুইটা অপরাধ, কিন্তু আপনি রেহাই পাইছেন দুইটা কারণে। প্রথম গুলি করছেন, এটা আইন বলে বাধ্য ছিলেন। দ্বিতীয় গ্রেপ্তার করছেন ভুল তথ্যের ভিত্তিতে, এই জন্য দায়ী থেকে অব্যাহতি। তাহলে ব্যতিক্রম বুঝতে পারছেন? 76 দ্বারা ব্যতিক্রম খুঁজে পাইছেন? কয়টা পাইছেন? দুইটা পাইছেন। প্রত্যেক দ্বারা থেকে এগুলো খুঁজে খুঁজে বের করবেন, ওকে? 77 দ্বারা, ধরেন আমি বিচারকের আসনে আছি, তাহলে বিচারক মানে কি, দেওয়ানি ফৌজদারি উভয় মামলায় কি করতে পারে, রায় প্রদান করতে পারে, হ্যাঁ, দণ্ড বা খালাস দিতে পারে। তাহলে বিচারক যে কাজ করেন,
এখন ধরেন চুরির মামলার আসামির কি ফাঁসি দেওয়া যায়? ফাঁসি দিতে পারে কোনোদিন? চুরির মামলার আসামিকে ফাঁসি দেওয়া যায় না। বেআইনি সমাবেশ দাঙ্গার অপরাধীকে কোনো সময় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া যায়? দেওয়া যায় না। তাহলে বিচারক যখন সে কাজটা করে তখন কি আইন অনুসারেই শাস্তি প্রদান করে নাকি মন গড়া শাস্তি প্রদান করে? আইনানুগভাবেই কিন্তু সে কি করে, শাস্তিটা প্রদান করে থাকেন। এখন প্রশ্ন হলো যে এই দণ্ডবিধি আইনের ৭৭ দ্বারা বিচারক যখন তার বিচার কার্য সম্পাদনকালে যে দণ্ড বা রায় বা খালাস যাই প্রদান করবেন না কেন, এটা তো আইনানুগভাবে নাকি? আইনানুগভাবে। এখন আমি বিচারক, আপনার নাম হচ্ছে মাহমুদ। এখন আপনাকে আমি কি করলাম, 5 বছর দণ্ড দিয়ে দিলাম। কত বছর? 5 বছর। ধরেন আপনি ফরিদ আহমেদ, আপনাকে আমি খালাস দিয়ে দিলাম। তাহলে আমি যদি মাহমুদকে দণ্ড দেই, তাহলে ফরিদ আহমেদের পার্টি কি করবে? ফরিদ আহমেদের পার্টি কি করবে বলেন? হয়তো আপিল করবে। কেন, কিসের বিরুদ্ধে? হ্যাঁ, কিসের বিরুদ্ধে আপিল করবে সে? হয়তো অপর্যাপ্ত দণ্ড, দণ্ড কি হয়েছে, কম হয়েছে। অথবা তাকে আমি খালাস দিয়ে দিলাম, বিরুদ্ধে পক্ষ কি করবে, খালাসের বিরুদ্ধে আপিল করবে, করবে কি না? এখন আপিল করবে ঠিক আছে, কিন্তু এখন আমি যে বিচারক ছিলাম, আমার বিরুদ্ধে কি মামলা দিয়ে দিবে বলেন? তারা রায় রায়ে খুশি হয় নাই, সন্তুষ্টি হয় নাই, তাহলে সেই ক্ষেত্রে আমার বিরুদ্ধে কি মামলা দিবে? হুম। আচ্ছা, এখন অন্য আদালত অবমাননা আইন পড়ছেন? পড়ছেন একটা? আদালত কোন কোন বিষয়গুলো আদালত অবমাননা হিসেবে কি হবে না, গণ্য হবে না? বিচারকের বিরুদ্ধে কিন্তু কথা বলা যায়। অধস্তন আদালতের সভাপতিত্বকারী বিচারকের বিরুদ্ধে ঊর্ধ্বতন আদালতে কোনো কিছু পেশ করাও আদালত অবমাননা হিসেবে কি নয়, গণ্য নয়। আদালত অবমাননা আইনে কিন্তু স্পষ্ট বলা আছে এই কথা। যাই হোক, ওইদিকে যাচ্ছি না। এখন এই বিচারক তো আইন অনুসারে শাস্তি প্রদান করছে। এখন যদি বলে যে বিচারককে দুই পক্ষ যদি ধরে, তার বিরুদ্ধে যদি লাগে যে সে এরকম শাস্তি কেন দিল, সে কেন তাকে ছেড়ে দিল, এই বিচারকের জন্য কি অপরাধ হবে? তাহলে বিচারক রেহাই পাইলো কত দ্বারাই? যেমন সাক্ষ্য আইনের 126 দ্বারা একজন উকিল রেহাই পায় কি, কোনো ব্যক্তি অপরাধ করার পরেও, বোঝার চেষ্টা করেন, কোনো ব্যক্তি অপরাধ করার পরেও তার পক্ষে আইনানুগভাবে মামলা পরিচালনা করে যদি এই মামলার মক্কেল এবং উকিল হেরে যায়, তাহলে মক্কেলের যদি শাস্তি হয়, উকিলকে কি শাস্তি দেয়? উকিলকে শাস্তি দেয় না। কত দ্বারাই রেহাই পায়? সাক্ষ্য আইনের 126 দ্বারাই তার রেহাই দেওয়ার সুযোগ আছে। ঠিক বিচারকও আইনানুগভাবে বিচার কার্য সম্পাদন করতে গিয়া বিচারকের কাজটাকে অপরাধী হিসেবে, বিচারককে অপরাধী হিসেবে, দোষী হিসেবে চিহ্নিত করা যাবে না। কত দ্বারা? 77 দ্বারা। তাহলে 77 দ্বারা সে কেন রেহাই পাইলো বলেন তো? কারণ সে কাজটা আইনসঙ্গতভাবেই করছে। অতএব বিচার সম্পর্কিত কার্য সম্পাদনকালে বিচারকের কোনো কাজই কি হিসেবে গণ্য হবে না, অপরাধ হিসেবে গণ্য হবে না। এখন আমি আমার বিচারক হিসেবে আপনাকে বড় একটা শাস্তি দিয়ে দিলাম, পরবর্তীতে আপনি বিচারক আমার বিরুদ্ধে মামলা করে দিলেন, তাহলে তো বাংলাদেশে সব বিচারকদের বিরুদ্ধে কি হয়ে যেত, জেল কাটা লাগতো। বিষয়টা এরকম না? তাহলে বিচার সম্পর্কিত কার্য সম্পাদনকালে বিচারকের কাজ অপরাধ কেন নয়? কারণ তিনি এই বিচার বা রায় কিভাবে করছেন, আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমেই করছেন। এখন বিচারক যদি অন্যায়ভাবে করে থাকেন, তাহলে সেটা ভিন্ন কথা, তাহলে সে দায় থেকে কি পাবে না, রেহাই পাবে না। সহজ কথা হলো, বিচার সম্পর্কিত কার্য সম্পাদনকালে বিচারকের কাজ কি হবে না, অপরাধ হবে না। 78 দ্বারা হলো, তাহলে আদালতের আদেশে বা নির্দেশে কোনো কাজ সম্পাদিত কোনো কাজ কি হবে না, অপরাধ হিসেবে গণ্য হবে না। আমি পুলিশ অফিসার হিসেবে ম্যাজিস্ট্রেটের সাথে গিয়ে কি করলাম, একজনের সম্পত্তি ক্রুক করে নিয়ে চলে আসলাম। তাহলে ক্রুক কি পুলিশের আদেশে হয় নাকি ম্যাজিস্ট্রেটের আদেশে হয়? তাহলে ম্যাজিস্ট্রেটের আদেশে হয়। এখন যদি বলে এই পুলিশ এরা আমাদের সম্পত্তি নিয়ে চলে গেছে ম্যাজিস্ট্রেটের সাথে আইসা, এদেরকে ধরো, এদের বিরুদ্ধে দেওয়ানি মামলা করো, হবে এটা? করতে পারবে? করতে পারবে না। পড়ছেন না যে এই সম্পত্তি ম্যাজিস্ট্রেট কি করতে পারবেন, নিজ খরচের ভিতরে এটা আদায় করে নিয়া পরবর্তী সময় তার কাছ থেকে ব্যয় কি করতে পারবেন, আদায় করে নিতে পারবেন। আছে না ফৌজদারি কার্যবিধি? এই জন্য তাদের বিরুদ্ধে কি করা যাবে না, দেওয়ানি মামলা করা যাবে না। কততে আছে? ফৌজদারির 140-এর 3 ধারায় আছে, ফৌজদারি কার্যবিধি আইনের 142-এর 3 ধারায় আছে। যাই হোক, তাহলে এখন আপনারা সহজে যেটা বুঝেন যে আপনার আমি পরোয়ানা মূলে আপনাকে গ্রেপ্তার করলাম, আপনি কেন গ্রেপ্তার করলেন? গ্রেপ্তার আমি মানি না এটা। তাহলে আমি কি আমার আমার আমি আমার মতো করছি না পরোয়ানা মূলে করছি? পরোয়ানা মূলে করছি। এখন আপনাকে মনে করেন একজন ব্যক্তির মৃত্যুদণ্ড হলো, এটা এটা বললে সবাই সহজে বুঝেন। তাহলে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য দায়িত্ব থাকে কে?
জল্লাদ, জল্লাদরা এই কাজটা করে। এখন কি জল্লাদকে কোনো শাস্তি দেওয়া যাবে? সে কি নিজের ইচ্ছা এটা করছে? পূর্বশত্রুতার জের ধরে করছে, নাকি আদালতের নির্দেশে সে দায়িত্ব পালন করছে? আদালতের নির্দেশে। তাহলে এটা গ্রেপ্তারি পরোয়ানা হোক, সম্পত্তি ক্রুক হোক, মৃত্যুদণ্ড কার্যকর করা হোক, যাবজ্জীবন কারাদণ্ড কার্যকর করা হোক, আদালতের আদেশে, নির্দেশে বা পরোয়ানার মাধ্যমে যদি কোনো কার্য করা হয়, তাহলে সেই ক্ষেত্রে কার্য সম্পাদনকারী ব্যক্তিরা কি হবে না? অপরাধী হবে না। তারা অপরাধের দায় থেকে কি পাবেন? রেহাই পাবেন। দ্বারা হলো কত দ্বারা? 78 দ্বারা। কত? 78। সিম্পল কথাগুলো মনে রাখবেন। 76 আইন বলে বাধ্য, তথ্যের ভুল, রেহাই। 77 বিচার সম্পর্কিত কার্য সম্পাদনকালে বিচারকের আইনানুগ কাজ অপরাধ নয়। বিচারকের বা আদালতের আদেশে বা নির্দেশে অথবা পরোয়ানামূলে কোনো সম্পাদিত কাজ যদি এই কাজের ভিতরে অপরাধ দেখা যায়ও, তবু সেই অপরাধী নয়। দ্বারা কত? 78 দ্বারা। 79 দ্বারা হলো, এটা হলো আইন সমর্থিত কাজ যদি ভুল ধারণাবশত করা হয়। কি কাজ? আইন সমর্থিত কার্য যদি ভুল ধারণাবশত করা হয়। তাহলে ভুল ধারণাবশত কোনো কাজ কি? ভুল ধারণাবশত কোনো কাজের ফলে কি কোনো ব্যক্তি অপরাধের দায় থেকে রেহাই পেতে পারে? ভুল ধারণাবশত রেহাই পায়? পাবে? যে আপনি ভুল ধারণাই করছেন। ভুল ধারণাবশত কাজ কখন অপরাধ নয়? এই প্রশ্নের উত্তর কি লিখবেন? উত্তর হলো একটা, যে ভুল ধারণাবশত কাজ অপরাধ নয় যদি কাজটা কি হয়? আইন সমর্থিত হয়। কি হয়? যদি কাজটা আইন সমর্থিত হয়। দণ্ডবিধি আইনের দণ্ডবিধি আইনের 79 দ্বারা আর 76 দ্বারার ভিতরে আমরা অনেকেই একটা পার্থক্য বলি। 76 হলো সরকারি কর্মচারী, আর 79 দ্বারা হলো কি? জনসাধারণ। কিন্তু এইটা দিয়ে আপনি প্রশ্ন বুঝতে পারবেন না, এইটা দিয়ে আপনি দ্বারা বুঝবেন না, বোধগম্য হবে না। 76 এবং 79 দ্বারার পার্থক্য বুঝতে গেলে আপনাকে দুইটা দ্বারার বিশ্লেষণ আগে দেখতে হবে, এরপর আমরা পার্থক্য তৈরি করতে পারি। আচ্ছা, 79 দ্বারা হলো আইন সমর্থিত কাজ। তাহলে আইন সমর্থিত কাজ আছে না বাংলাদেশে? অনেক অনেক কাজ তো আইন সমর্থিত আছে। কিন্তু এই কাজটা আইন সমর্থিত, এই কাজটা আপনার করা উচিত, এই কাজটা করলে আইনসঙ্গত হয়। কিন্তু আপনি আইন সমর্থনেই আইন প্রতিপালনের উদ্দেশ্যেই কাজটা করছেন, কিন্তু আপনার কি ছিল? এটা ধারণার ভুল ছিল। সব বইয়ের উদাহরণটাই সবচেয়ে সুন্দর। যেমন ধরেন আপনি এরশাদ, ঠিক আছে? আপনি একজন জনসাধারণ, এখন আপনার সামনে অলি নামক ব্যক্তি, আপনার সামনে অলি নামক ব্যক্তি কি করতেছে? ধরেন জুয়েল নামক ব্যক্তিকে দেখছেন যে হত্যা করতে চাচ্ছে। কি করতে চাচ্ছে? হত্যা বা খুন করতে চাচ্ছে, বা মারাত্মক অস্ত্র দিয়ে আঘাত করতে চাচ্ছে বা করতেছে। তাহলে এই অপরাধটার নাম কি? আমলযোগ্য অপরাধ না? তাহলে আপনি আরশাদ নামক একজন জনসাধারণ হিসেবে এই যে অপরাধটা করছে, আমলযোগ্য অপরাধ আপনার চোখের সামনে, তাকে আপনি কি বিনা প্রমাণে গ্রেপ্তার করতে পারেন কি না? বলেন, পারেন কি না? কত দ্বারাই পারেন? কত দ্বারাই? ফৌজদারি কার্যবিধি আইনের 59 দ্বারাই। তাহলে জনসাধারণ আমলযোগ্য অপরাধীকে, জামিনের অযোগ্য অপরাধীকে এবং ঘোষিত অপরাধীকে গ্রেপ্তার করলে এটা কি বৈধ না অবৈধ? বৈধ। অর্থাৎ এটা আইন সমর্থিত কাজ, তাই না? আইন সমর্থিত কাজ। এবং প্রশ্ন হলো যে এখন এই যে আরশাদ নামক ব্যক্তি এই যে অলিকে কি করে ফেলছে? গ্রেপ্তার করে ফেলছে। কেন? কারণ দেখতেছে অলি নামক ব্যক্তি জুয়েলকে কি করছে? হত্যা করে ফেলছে। তাহলে তাকে গ্রেপ্তার করে কার কাছে নিয়ে যাবে? পুলিশের কাছে নিয়ে গেল। কাজটা আইন সমর্থিত হয়েছে কিনা বলেন? কত দ্বারা আইন সমর্থিত হয়েছে? 59 দ্বারায়। পরবর্তীতে ঘটনার প্রেক্ষাপটে দেখা গেল এরকমটা, যে আরশাদ যে অলিকে গ্রেপ্তার করে নিয়ে গেল, অলি আসলে প্রকৃত কোনো অপরাধী ছিল না। কি ছিল না? অপরাধী ছিল না। কেন? কারণ অলি কি করতেছিল? অলি জুয়েলের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়া জুয়েলকে হত্যা করে ফেলছে। তাহলে আত্মরক্ষার অধিকার, আমি আমার জীবন বাঁচাইতে গিয়ে যদি আমি আরেকজনকে মেরে ফেলি, আমি কি অপরাধী হব? বলেন। আমি যদি আইনানুগভাবে 99 দ্বারা শর্ত পালন করে আমি আমার জীবন বাঁচাইতে গিয়ে আরো 100 লোককেও মেরে ফেলি, কত? 1000 লোককেও যদি মেরে ফেলি, আমার অপরাধ হবে না। এটা হচ্ছে প্রতিরক্ষার অধিকার। পাবেন পরে এই জায়গাটা। আচ্ছা, এখন ফাইনালি দেখা গেছে অলি নামক ব্যক্তি কি? নির্দোষ। তাহলে অলি তো নির্দোষ হয়ে গেল। কেন? কারণ বিচারে দেখা গেছে
অলি নামক ব্যক্তি আসলে জুয়েলকে হত্যা করে নাই, আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে জুয়েলকে কি করছে, হত্যা করছে। তাহলে অলিকে কি করলো, ছেড়ে দিল। এখন আরশাদ যে অলিকে গ্রেপ্তার করলো, তাহলে আরশাদের কি শাস্তি বলেন? এখন তো অলি নিরপরাধ হইল, তাহলে আরশাদ যে গ্রেপ্তার করলো অলিকে, আরশাদের কাজটা ভুল হয়েছে না, অন্যায় হয়েছে না? অন্যায় হয়েছে। তাহলে আরশাদ রেহাই পাবে কিভাবে? আরশাদ বলবে আমি যে অলিকে গ্রেপ্তার করছি, আমার এই কাজটা আইনানুগ, আইন সমর্থিত, আইনের সমর্থন করে। কিন্তু আমি গ্রেপ্তারটা যে করছি, এটা ভুল ধারণাবশত, আমার কাছে মনে হয়েছে হত্যা করতেছে, এই জন্য। এটা আমার ধারণার কি ছিল, ভুল ছিল। তাহলে আরশাদ কি পেয়ে গেল? অলিকে যে গ্রেপ্তার করলো, এই অলিকে গ্রেপ্তার করার দায়, বা অলি যদি আরশাদকে ধরে, তাহলে আরশাদের কোনো অপরাধ হবে না। এই কারণেই, কারণ আরশাদের কাজটা ছিল আইন সমর্থিত। কিসের ভুল? তত্ত্বের ভুল, আইনের ভুল, নাকি ধারণার ভুল? ধারণার ভুল ছিল, ভুল ধারণা। তাহলে ৭৯ ধারাতে রেহাই পেল কিসের কারণে? তত্ত্বের ভুলের কারণে, আইনের ভুলের কারণে, নাকি ধারণার ভুলের কারণে? ধারণার ভুলের কারণে। সেকেন্ড প্রশ্ন, ধারণার ভুলে কোনো ব্যক্তি কোনো অপরাধ করলেও, মানে ভুল ধারণাবশত কোনো অপরাধ করলেও দায় থেকে রেহাই পাওয়ার পূর্ব শর্ত কি? ক, কাজটা করতে সে বাধ্য ছিল। ক, কাজটা আইন সমর্থিত ছিল। খ, কাজটা সরকারি কর্মচারীর বিরুদ্ধে ছিল। গ, নাকি সব কয়টাই সঠিক? তাহলে উত্তর কি? তার এই কাজটা কি ছিল? আইন সমর্থিত ছিল, আইন সমর্থিত ছিল। তাহলে ৭৯ দ্বারায় কিভাবে রেহাই পাইল? উনা তাহলে রেহাই পাইলো কিভাবে ৭৯ দ্বারায়? রেহাই পেল আইন সমর্থিত কাজ করতে গিয়া, ভুল ধারণা বসতে গিয়া। এখন আসেন, দণ্ডবিধি আইনের ৭৬ এবং ৭৯ ধারার পার্থক্য। এক পাশে লিখবেন দণ্ডবিধি ৭৬ ধারা, পারবেন তো? আরেক পাশে কি লিখবেন? ৭৯ ধারা। ৭৬ ধারার কাজটা আইন বলে বাধ্য ছিল, ৭৯-র কাজ আইন বলে বাধ্য ছিল না, তাই কি না? আচ্ছা, ৭৬ ধারার যে কাজের, ৭৯ ধারার ওই দিকটা টানবেন, যে ৭৯ ধারার কাজটা কি ছিল? আইন সমর্থিত। ৭৬ ধারার কাজ আইন সমর্থিত না, আইনের বাধ্য। আচ্ছা, ৭৬ দ্বারাই রেহাই পাই তত্ত্বের ভুলের কারণে। কিসের ভুলের কারণে? তত্ত্বের ভুলের কারণে। ৭৯ দ্বারাই রেহাই পাই ধারণার ভুলের কারণে। কিসের কারণে? ধারণার ভুল। তাহলে যদি প্রশ্ন আসে তত্ত্বের ভুল এবং কি ধারণার ভুল, তাহলে ধারা কত? ৭৬ দ্বারা হলো তত্ত্বের ভুল, ৭৯ দ্বারা হলো কি ধারণার ভুল। ৭৬ দ্বারা হলো আইন বলে বাধ্য, ৭৯ দ্বারা হলো আইন সমর্থিত। ৭৬ দ্বারা সরকারি কর্মচারীদের উদাহরণ দিবেন, যে পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের নির্দেশে বেআইনি জনতা দাঙ্গার উপর গুলি করলো, আইন বলে বাধ্য থাকার কারণে ৭৬ দ্বারা সে রেহাই পেল। ৭৯ দ্বারা জনসাধারণ কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করলো, কিন্তু তার ধারণার ভুল ছিল, কাজ সমর্থিত ছিল। দুইটা উদাহরণ দিয়ে দিবেন, এক পাশে ৭৬ দ্বারা লিখবেন, এক পাশে কত দ্বারা লিখবেন? ৭৯ দ্বারা লিখবেন। তাহলে ৭৬ এবং ৭৯ দ্বারাটাকে আরো গভীরে বোঝার জন্য দুইটা কথা বলেন। আইন বলে বাধ্য তত্ত্বের ভুল ৭৬, আইন সমর্থিত ধারণার ভুল ৭৯ দ্বারা। এই শব্দ, এই চারটা কথা বলেন। তাহলে আইন সমর্থিত ধারণার ভুল, এটা কত দ্বারা? আইন সমর্থিত ধারণার ভুল, এটা কত দ্বারা আলোচনা? ৭৯ দ্বারার আলোচনা। আইন সমর্থিত ধারণার ভুল ৭৯। আইন বলে বাধ্য তত্ত্বের ভুল, এটা কত দ্বারাই? তাহলে আরো সহজে দেখেন, ৭৬ দ্বারা কি আইন বলে বাধ্য, মানে এখানে আইন আছে। ৭৯ দ্বারাও কি আছে? আইন আছে, কি সমর্থিত। বোঝার চেষ্টা করেন আরো সহজে মনে রাখার জন্য। বলবেন এগুলা গভীরে পরবর্তীতে প্রশ্ন পড়ার সময় নাহলে কিন্তু পেছ লেগে যাবে। ৭৬-এও আইন আছে, ৭৯-তেও আইন আছে। তবে ৭৬-এর আইন আর ৭৯-র আইনের পার্থক্য কি? ৭৬ হলো আইনের বাধ্যতা, ৭৯ হলো আইনের সমর্থন। ৭৬-এও ভুল আছে, কিসের ভুল? তত্ত্বের ভুল। ৭৯-তেও ভুল আছে, কিসের ভুল? ধারণার ভুল, আইনের ভুল কিন্তু না। কিসের ভুল না? আইনের ভুল না, ধারণার ভুল। ৮০ দ্বারা, হুম, পেছ লাগিয়ে দিবে। আচ্ছা, দণ্ডবিধি আইনের ৮০ দ্বারা আইনানুগ কার্য সম্পাদনকালে কোনো কিছুই কি হিসেবে গণ্য হবে না?
আইনানুগ কার্য সম্পাদনকালে কোনো দুর্ঘটনা, হ্যাঁ, আইনানুগ কার্য সম্পাদনকালে দুর্ঘটনা তো ঘটতেই পারে, কোনো কিছু হতেই পারে, কোনো কিছুই অপরাধ হিসেবে গণ্য হবে না। তাহলে আইনানুগ কার্য সম্পাদন করলেই যে অপরাধ হিসেবে গণ্য হবে না, বিষয়টা কিরকম? আইনানুগ কার্য সম্পাদনকালে কোনো কিছু যদি দুর্ঘটনা ঘটে যায় তাহলে অপরাধ হিসেবে গণ্য হবে না। এগুলা কিন্তু আমরা দণ্ডবিধি আইনের ক্ষেত্রে সবচেয়ে বেশি, সর্বোচ্চ বেশি ভাষ্যকেন্দ্রিক প্রশ্ন কিন্তু আমরা দণ্ডবিধির এই জায়গাগুলো থেকে পড়াবো। মানে এগুলোর ভাষ্যতে এত গভীরের কথা আছে, কিন্তু এগুলো যদি এখন যাইতে চাই তাহলে আমরা শেষ করতে পারবো না এই জায়গাগুলা। দণ্ডবিধি 76 থেকে 79 ধারাতে আমার শীটে প্রায় 200+ প্রশ্ন 500 থেকে তৈরি করা আছে। এগুলো আমি পরীক্ষার আগে প্রতি বছর ক্লাসে পড়াই শীট দেখে দেখে, ঠিক আছে? কিন্তু এই ভাষ্যের প্রশ্নগুলো এখন না জেনে আমরা শুধু মূল ধারার যে বিশ্লেষণগুলো এগুলো জানি, পরবর্তীতে ভাষ্যগুলো সহজ হবে। তাহলে আইনানুগ কার্য সম্পাদনকালে দুর্ঘটনা, তাহলে আইনানুগ কাজ কি? আমরা সাধারণত যে কাজটার ভিতরে কোনো অপরাধের অভিপ্রায় থাকে না, বা অপরাধের কোনো উদ্দেশ্য থাকে না, বা যে কাজগুলো আমরা সৎ বিশ্বাস সরল বিশ্বাসে করি, সাধারণত এই কাজগুলাই কি আইনানুগ কাজ। এখন আমি গাড়ি চালায়া যাচ্ছি, এখন আমার মনে করেন গাড়ির ভিতরে একটা যান্ত্রিক ত্রুটি হতে পারে, গাড়ির ভিতরে ব্রেক ফেল হইতে পারে। তাহলে এই অবস্থার ভিতরে যদি কোনো দুর্ঘটনা ঘটে, আমার কাজ কি হবে না? ড্রাইভার হিসেবে আমার কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না। আমি আইনানুগ কাজ করতেছি, আমি কি বলে গাছ কাটতেছি, আমার গাছ কাটার যে যন্ত্র বলেন, এটা নিচে পড়ে একজন ব্যক্তির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার কি হলো? মৃত্যু হলো। তাহলে আমার কাজ হিসেবে কি হিসেবে গণ্য হবে না? অপরাধ হিসেবে গণ্য হবে না। তাহলে প্রশ্ন যদি এরকম আসে যে আইনানুগ কার্য সংগঠনকালে কোনো দুর্ঘটনা বা কোনো কিছু অপরাধ না হওয়ার পূর্ব শর্ত কি, বা পূর্ব শর্ত কয়টা? তাহলে পূর্ব শর্ত হলো 3টা। কয়টা? 3টা। এই কাজটা করার জন্য আমার অপরাধমূলক কোনো উদ্দেশ্য নাই, এই কাজটা করার জন্য আমার অপরাধমূলক কোনো অবগতি নাই, এবং এই কাজটা আমি সৎবিশ্বাসে সম্পাদন করতেছিলাম। কিভাবে? অর্থাৎ মনোযোগে এবং সতর্কতার সাথে। তাহলে আমি রেহাই পাবো। এখন যদি প্রশ্ন করে যে অপরাধ আইনানুগ কার্য সংগঠনকালে দুর্ঘটনার ফলে কোনো কিছু হয়ে গেলে অপরাধ হবে না, বিষয়টি ব্যাখ্যা করুন। যদি বলবেন বাহ, প্রশ্ন তো কমন, এই কথাটা লিখে শুধু 80 দ্বারা দিয়ে দিবেন, তাহলে এটা ব্যাখ্যা হলো না। লিখতে হবে যে নিম্নের 3টা শর্ত যদি পূরণ করা হয় বা প্রমাণ করতে পারে, কত দ্বারাই? সাক্ষ্য আইনের 105-এ, যে এইখানে যে অপরাধ হবে এটা আমি জানতাম না, অপরাধ হওয়ার মতো এরকম পরিস্থিতি আমার অবগতির ভিতরে ছিল না, গাড়ির ভিতরে যে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে এটা আমি জানতাম না, আর এটা আমি উদ্দেশ্য বা ইচ্ছাকৃতভাবে কি করি নাই, করি নাই, এবং আমি গাড়ি চালাইতেছিলাম কিভাবে? মনোযোগ এবং সতর্কতার সাথে। তাহলে সেই ক্ষেত্রে সে দণ্ডবিধি আইনের 80 দ্বারাই কি পাবে? রেহাই পাবে। তাহলে অপরাধমূলক উদ্দেশ্য আইনানুগ কার্য সম্পাদনকালে বা দুর্ঘটনার গেলে কোনো অপরাধমূলক উদ্দেশ্য বা অবগতি ব্যতি রেখে যদি কোনো কাজ করা হয় এবং যথাযথ যত্ন সতর্কতা মানে সদ্বিশ্বাসের সাথে করা হয়, তাহলে সেই কার্য কি হবে না? অপরাধ হিসেবে গণ্য হবে না। তাহলে 80 দ্বারাই কোনো ব্যক্তি, দণ্ডবিধানে 80 দ্বারাই কোনো ব্যক্তি অপরাধ করার পরেও বা তার দ্বারা অপরাধ সংঘটিত হওয়ার পরেও সে কি কি কারণে দায়ী থেকে রেহাই পেতে পারে? তাহলে আপনি 3টা কথা লিখতে পারবেন না? কি? অপরাধমূলক উদ্দেশ্য নাই। উদ্দেশ্য মানে কি? মানে আপনার ইচ্ছা, বা এখানে অপরাধ হোক, একজন ব্যক্তি মারা যাক, দুর্ঘটনা ঘটুক, এরকম কোনো ইচ্ছা ছিল না। আরেকটা কি ছিল না? অবগতি, বা আপনি জানতেন না এরকমটা হবে। আরেকটা কি? কাজটা যথাযথ মনোযোগ এবং সতর্কতার সাথেই করা হচ্ছিল। তাহলে সেই ক্ষেত্রেই সেই ব্যক্তি দায়ী থেকে কি পাবে? রেহাই পাবে 80 দ্বারা। তাহলে আইনানুগ কার্য সম্পাদনকালে দুর্ঘটনার ফলে কৃতকার্যের দায় নিরূপণ করুন। তাহলে কৃতকার্যের অপরাধের দায় নিরূপণ করবেন 80 দ্বারা। তাহলে 3টা ক্ষেত্র বলেন সবাই। অপরাধমূলক উদ্দেশ্য ব্যতিরেকে, অপরাধমূলক অবগতি ব্যতিরেকে, ব্যতিরেকে মানে ব্যতীত, আর এটা হলো কি? অপরাধমূলক উদ্দেশ্য ব্যতিরেকে, অপরাধমূলক অবগতি ব্যতিরেকে, আর এটা হলো কি? যথাযথ সদ্বিশ্বাসে, মানে মানে কি? মনোযোগ এবং সতর্কতার সাথে। এছাড়া আপনি আইনানুগ কাজের ক্ষেত্রে দুর্ঘটনা করলে রেহাই পাবেন সাধারণত। এখন গাড়ি চালায় যদি রোড অ্যাক্সিডেন্ট করেন, তাহলে সড়ক পরিবহন আইনে ড্রাইভারদের শাস্তির ব্যবস্থা আছে না? আছে। কিন্তু যদি আপনি দেখাইতে পারেন এই 3টা বিষয় ঠিক ছিল, তাহলে কিন্তু আপনি কি পাবেন? রেহাই পাবেন। এটা যে কোনো অপরাধের ক্ষেত্রে কি হতে পারে? প্রযোজ্য হতে পারে। তাহলে আমরা এই জায়গাগুলোর ক্ষেত্রে কি পড়তেছি? কোনো ব্যক্তিকে শাস্তি যেন দেওয়া হয় সেই জায়গাগুলো পড়তেছি, নাকি শাস্তি থেকে যে অব্যাহতি পাইতে পারে সেই সুযোগগুলো খুঁজে খুঁজে বের করতেছি?
সেই সুযোগগুলা খুঁজে খুঁজে বের করতেছি। এখন যদি আমরা শুধু 80 দ্বারা এটা পড়ি যে আইনানুগ কার্য সম্পাদনকালে দুর্ঘটনা অপরাধ নয়, 80 দ্বারা, এটা দিয়ে বর্তমানে প্রশ্ন পরীক্ষার হলে আপনি ভালো কিছু করতে পারবেন না। কেন করতে পারবেন না? প্রশ্ন আসবে যে আইনানুগ কার্য সম্পাদনকালে দুর্ভাগ্যবশত বা দুর্ঘটনার ফলে কাজ অপরাধ নয় কি কি পরিস্থিতিতে। তাহলে আপনাকে তিনটা কথা লিখতে হবে না? লিখতে হবে কি না? এই তিনটা কথা, আরো কথা বাড়ানো যায় এখানে, কিন্তু এই তিনটা কথা আপনাকে কি করতে হবে? লিখতে হবে। তারপর হলো আপনার 81 দ্বারা। তাহলে বলেন 76 থেকে 80 বুঝছেন কিনা? শর্ট কথা কি? আইন বলে বাধ্য তত্ত্বের ভুল, অপরাধ নয়, দ্বারা 76। বিচার সম্পর্কিত কার্য সম্পাদনকালে বিচারকের কাজ অপরাধ নয় যদি সেটা আইনানুগভাবে করে থাকে, দ্বারা কত? 77। বিচারকের আদেশে, আদালতের আদেশে বা পরোয়ানামূলে কোনো সংগঠিত কাজ সংগঠনকারীর বিরুদ্ধে অপরাধ হিসেবে কি করা যাবে না? অভিযোগ আনা যাবে না বা অপরাধী নয়, দ্বারা হলো 78 দ্বারা। আইন সমর্থিত কার্য, আইন সমর্থিত কার্য যদি ভুল ধারণাবশত করা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রেও তাদের কাছে কি হিসেবে গণ্য হবে না? অপরাধ হিসেবে গণ্য হবে না। উদাহরণ দিতে পারবেন না? তাহলে এটা আইন সমর্থিত ছিল কাজটা, কিন্তু ধারণার কি ছিল? ভুল ছিল। তাহলে ভুল ধারণা বশত কাজ কখন অপরাধ হিসেবে গণ্য হবে না? এগুলো প্রশ্নের সময় কি অনেক পড়বেন যে আইনের অজ্ঞতা ক্ষমার কি? অযোগ্য। কিন্তু ঘটনার অযোগ্যতা কি? ক্ষমার যোগ্য। তাহলে আইনের অজ্ঞতা কি ক্ষমা করা যায়? আপনি জানেন না, আপনি জানেন না যে কোনো মেয়ের ওড়না ধরে টান দিলে যে এটা আইনি অপরাধ, এটা আপনি জানেন না, রেহাই পাবেন? রেহাই পাবেন না। আপনি জানেন না যে মোটরসাইকেলে 3 জন যাত্রী যাওয়া যায় না বা 3 জনেরই হেলমেট পরা লাগে, এটা আপনি জানেন না, ভুল করে চলে আসছেন। সার্জেন্ট বলবো, "ও আচ্ছা, তুমি তো ভুল করছো, যাও বাবা, চলে যাও", এটা বলবে? বলবে এটা? আপনি কিন্তু একটা মামলা ধরাই দিবে। তাহলে আইন না জেনে অপরাধ করলে এটার জন্য রেহাই না। তাহলে আপনি বলবেন তাহলে তো বাংলাদেশের সকল নাগরিককে সকল আইন জানা উচিত। জানা উচিত হোক বা না হোক, সচেতন থাকা উচিত। যদি সচেতন থাকে, সাবধান থাকে, যখন যে কাজটা করবে, যদি এইটার আগে পরিকল্পনা করে যে আমি যে এখন এই রাস্তা দিয়ে যাব, আমার এই রাস্তার ভিতরে কি স্পিড এত যাওয়া যায় কি না। ক্যান্টনমেন্টের ভিতরে আপনার সর্বোচ্চ গতিসীমা 50 থাকে, এখন আপনি 50 অতিক্রম করলেন, যদি বলেন আমি তো জানি না, আমি তো 60-70-এ চালায় অভ্যাস, আপনি রেহাই পাবেন? পাবেন না। যদি বলেন আমার তো আইন জানা ছিল না, সুযোগ নেই। কিন্তু আইনের অজ্ঞতা কি নয়? ক্ষমাযোগ্য নয় বা ক্ষমা করা যাবে না। কিন্তু ঘটনার অযোগ্যতা, এই যে ব্যতিক্রমের জায়গাগুলা, ঘটনার অযোগ্য কি? 79 ধারায় যে আপনি কাউকে গ্রেপ্তার করে ফেলছেন এবং ধারণা ছিল ভুল, তাহলে ভুল ধারণাটা কি আইনের অযোগ্যতা? এটা কি আইনের অযোগ্যতা নাকি ঘটনার ভুল? এটা এটা ঘটনার ভুল। তাহলে ঘটনার ভুল ত্রুটিগুলা ক্ষমাযোগ্য। কোনো ঘটনার ভুল হয়েছে তাহলে এগুলা ক্ষমাযোগ্য অপরাধ হিসেবে গণ্য হইতে পারে, কিন্তু আইনের অযোগ্যতাগুলো কি নয়? ক্ষমার যোগ্য নয়। এই প্রশ্নটা বেশিরভাগ আসে আপনার আপনার ইন্সপেক্টরশিপে হয়। এই টিএসআই থেকে যারা টিএসআই পরীক্ষা দেয় তাদের অনেকবার হয়েছে, এবং এএসআই থেকে এসআই পদেও একবার হয়েছে এই প্রশ্নটা। ঠিক আছে, যাক, এগুলো প্রশ্নের সময় আমরা আরো অনেক আলোচনা করব। আপনার পুলিশ অফিসার ক্ষমতার বাহিরে গিয়ে কাজ করলেও অপরাধ হিসেবে গণ্য হবে না, এরকম প্রশ্ন দিয়ে দিবে যে পুলিশ অফিসার তার ক্ষমতার বাহিরে গিয়ে যদি কোনো কাজ করে অপরাধ হিসেবে গণ্য হবে না। কত দ্বারা? দণ্ডবিধির 79 ধারার ভাষ্যতে বলা আছে। কত দ্বারা? 79 ভাষ্যতে। এরকম অনেক প্রশ্ন আমরা তৈরি করে রাখছি, এগুলো আমরা পরে ইনশাল্লাহ আলোচনা করব। তবে ওইগুলো পড়ার আগে আমাদের ধারাগুলা সম্পর্কে ধারণা নিতে হবে। 81 দ্বারা সম্ভাব্য ক্ষতিকারক কার্য। সম্ভাব্য বুঝেন? সামনে নির্বাচন না 12 তারিখে, আপনি কিন্তু একটা সম্ভাব্য ফলাফল ঘোষণা করে ফেলছেন যে এই দলের সম্ভাবনা আছে ক্ষমতায় যাওয়ার, তাই না? মানে সম্ভাবনা আছে, এখনো কি হয় নাই? বাস্তব হয় নাই। তাহলে সম্ভাব্য ক্ষতিকারক কার্য মানে এমন একটা কাজ, এই কাজের ফলে ক্ষতির সম্ভাবনা হবে বা ক্ষতি ঘটবে, অপর কোনো ক্ষতি নিবারণ কল্পে এবং অপরাধমূলক অভিপ্রায় ব্যতিরেকে সম্পাদিত কোনো কিছুই, কোনো কাজই অপরাধ হিসেবে গণ্য হবে না। তাহলে দণ্ডবিধির এই ভাষাগুলা একটু তো সাধারণত একটু গভীরেই, কিন্তু আমরা সহজ কথাগুলোকে বের করব। এখন যদি আপনি এইভাবে প্রশ্ন করেন যে বড় ধরনের ক্ষতি থেকে, বুঝেন, একসময় হইতো যে বড় ধরনের ক্ষতি থেকে বা ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য ছোট কোনো ক্ষতি কি নয়,
অপরাধ নয়। এটা এক সময় ছিল, 20 সাল পূর্ববর্তী এভাবে পড়লে হইতো, কিন্তু এখন এমসিকিউ বোঝার জন্য, ব্যাখ্যা বা সৃজনশীল প্রশ্ন ধরার জন্য আপনাকে একটু গভীরে যাইতে হবে। তাহলে 81 দ্বারা তিনটা কথা মনে রাখতে হবে, কি কি বলেন? সম্ভাব্য ক্ষতিকারক, বলেন সম্ভাব্য ক্ষতিকারক কার্য। এমসিকিউ প্রশ্ন, সম্ভাব্য ক্ষতিকারক কার্য মানে কি? ক্ষতি হয়ে গেছে, ক্ষতি হতে পারতো, নাকি, বোঝার চেষ্টা করেন, নাকি ক্ষতি হতে পারে, ক্ষতি হতে পারে, বোঝার চেষ্টা করেন। ক্ষতি হয়েও যায় নাই, ক্ষতি হতে পারতো, তাই না? মানে, বা অথবা ক্ষতি হবে, ক্ষতি কি, এটা ক্ষতি হবেই, এরকম একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। কিন্তু অপরাধমূলক কোনো কি নাই, অভিপ্রায় নাই। অভিপ্রায় মানে ইচ্ছা নাই। আর এটা কি, অপর কোনো ক্ষতি নিবারণ কল্পে। এই অবস্থার কোনো কাজ অপরাধ হিসেবে কি হবে না, গণ্য হবে না। তাহলে সম্ভাব্য ক্ষতিকারক কার্য, ধরেন আপনার একটা মার্কেটে আগুন লেগে গেছে। তাহলে একটা মার্কেটের এক পাশে, ধরেন এ থেকে জেড পর্যন্ত 26টা এখানে কি আছে, স্টল আছে। তাহলে এ এবং বি এই দুইটা স্টলে আগুন লাগছে। তাহলে এই যে একটা আগুন লেগে গেল, বাকি আপনার সি ডি ই এফ জি যে স্টলগুলো আছে, আগুনগুলো ছড়াবে না ওইখানে? সাধারণত ছড়াতে পারে কিনা বলেন? ছড়াবে কিন্তু, যদি আগুনটা প্রতিরোধ না করা হয়। এখন আমরা কিছু লোক এখানে অবস্থান করতেছি, দেখতেছি আগুন যেভাবে উঠতেছে, পাশের সবগুলা স্টল কি হবে, পুড়ে যাবে। এখন আমরা দুই তিনজন ব্যক্তি মিলে কি করলাম, এ বি স্টলে যখন আগুন লাগছে, পাশে সি স্টলে আগুন লাগবে, আমরা ডি এবং ই এই দুইটা স্টল আমরা কি করছি, ভেঙে ফেলছি, যেন আগুনটা ছড়ায় ওইদিকে যাইতে না পারে। তাহলে প্রথম কথা, সম্ভাব্য ক্ষতিকারক কার্য। আপনি বলেন সম্ভাব্য ক্ষতির সম্ভাবনাটা কি? আগুন লেগে সবকটা স্টল কি হয়ে যাবে, পুড়ে যাবে। দ্বিতীয় কথা, অপরাধমূলক অভিপ্রায় বা উদ্দেশ্য ব্যতিরেকে 4 নাম্বার এবং 5 নাম্বার স্টলটা যে আমরা ভেঙে ফেললাম, এটা কি কোনো অপরাধমূলক উদ্দেশ্যে ভাঙছি? ওই লোকের ক্ষতি করার জন্য, অনিষ্ট করার জন্য? না। কিসের জন্য? যেন ই এফ জি এস আই যে বাকি যে স্টলগুলো আছে, এগুলোর জন্য কিনা হয়, আগুনে পুড়তে না পারে। এখন ই সি ডি বা ই ডি ই এবং এফ স্টলের যারা আছে, এই মাঝখানে যে দুইটা ভেঙে ফেললাম, ওরা যদি আমাদের বিরুদ্ধে অনিষ্টের মামলা করে, এরা যদি আমাদের বিরুদ্ধে তাদের ক্ষতি সাধনের জন্য কোনো মামলা করে, তাহলে আমরা সাক্ষ্যরের 105 দ্বারাই যদি দেখাই যে এখানে একটা ক্ষতির সম্ভাবনা ছিল, আমাদের কোনো অপরাধ ছিল না, বাকি বড়গুলা ক্ষতি বা অন্য কোনো ক্ষতি নিবারণ কল্পে আমরা কি করছি, এই কাজটা করছি, তাহলে দণ্ডবিধি আইনের আমরা রেহাই পেয়ে যাব কত দ্বারাই, 81 দ্বারাই। কত দ্বারাই? 81 দ্বারাই। বুঝছেন বিষয়টা? তাহলে তিনটা বিষয় সম্পাদিত হইতে হবে, তিনটা ঘটনা থাকতে হবে। একটা হলো ক্ষতির সম্ভাবনা থাকতে হবে, অপরাধমূলক কোনো ইচ্ছা থাকা যাবে না। যদি এখানে প্রমাণ করতে না পারি যে আমার অপরাধ করার কোনো ইচ্ছা ছিল না, এই কথা যদি প্রমাণ করতে না পারি, তাহলে কিন্তু আমার এই অনিষ্টের দায়, এই ঘর ভাঙার দায় কি করতে হবে, নিতে হবে। তাহলে আমাকে এই রেহাই পাওয়ার জন্য কি কি করতে হবে, তিনটা বিষয় দেখাইতে হবে। কি কি তিনটা বিষয়? এখানে একটা ক্ষতি হইতে পারতো, এরকম একটা সম্ভাবনা দেখাইতে হবে। আমার মনে কোনো অপরাধ ছিল না, সেটা দেখাইতে হবে। আরেকটা কি, আমি এই ক্ষতিটা করছি এই কারণে যেন অন্যগুলা ক্ষতি বা বড় কোনো ক্ষতি কি হয়, প্রতিরোধ ঘটে। এই হলো দণ্ডবিধি আইনের 81 ধারা। কত ধারা? 81 ধারা। তাহলে উদাহরণ দিতে পারবেন না? যে কোনোভাবে ক্ষতির সম্ভাবনা সৃষ্টি হইতে পারে, যে কোনোভাবে কি হইতে পারে, ক্ষতির সম্ভাবনা হতে পারে। তাহলে গাড়ি চালানোর সময় যদি গাড়ি আপনার নিয়ন্ত্রণ হারায় ফেলে, তো গাড়ি যদি নিয়ন্ত্রণ হারায়, যদি গাড়ি মনে করেন মানে একটা জনবহুল এলাকার ভিতরে, যদি এটাকে মনে করেন যে জনবহুল এলাকার ভিতরে এটা কি কি করা হলো, যে মানে যেহেতু এটার ব্রেক নাই, জনবহুল একটা বাজারের ভিতর দিয়ে উঠাই দেওয়া হলো, ওইখানে গিয়ে থামলো, কিছু লোকজন হতাহত হইল, অনেক লোক মনে করে হতাহত হইল। এটা একটা। আর একটা হলো কি, যেন এখানে কিছু গাছ আছে বা এখানে এক দুইটা বাড়ি ঘর আছে, এটার উপরে কি করা হলো, গাড়িটা নিয়ন্ত্রণে এখানে ধরা হইলো। তাহলে আপনি দেখতেছেন যে যেহেতু গাড়ির নিয়ন্ত্রণ হারাইছে, ক্ষতির সম্ভাবনা আছে কি না? আছে। তা আপনি কি অপরাধের কোনো ইচ্ছা ছিল যে এই ঘর বাড়িতে বাস নিয়ে ধরবেন, গাড়ি ধরবেন? না, ছিল না। কিন্তু কি ছিল, যেন বড় কোনো ক্ষতি না হয়, এই জন্য আমি কি করছি, এই জায়গায় গাড়িটা ঠেকানোর চেষ্টা করছি। তাহলে এইখানে এক দুইজন মারা গেছে, ওইখানে 20 জন মারা যাইতে পারতো, এই জন্য আমি এই কাজটা করছি। তাহলে 79 দ্বারায় 81 দ্বারায় আপনি রেহাই পাইলেন কেন?
প্রথম এটা ক্ষতির সম্ভাবনা হয়ে গেছে, নিয়ন্ত্রণ হারাইছে। সেকেন্ডলি কি, আপনার মনে কোনো অপরাধ ছিল না। থার্ডলি কি, অন্য ক্ষতি নিবারণ করবেই এই জায়গায় আপনি কি করছেন, গাড়িটাকে ঠেকাই দিয়েছেন। তাহলে আপনি 81 ধারায় কি পাবেন, রেহাই পাবেন। তবে অবশ্যই সাক্ষ্য আইনে 105 ধারায় আপনাকে কি করতে হবে, প্রমাণ করতে হবে এই ব্যতিক্রমগুলো। তাহলে এই প্রত্যেকটা ধারার ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, প্রত্যেকটা ধারার ক্ষেত্রে কি দেখাইতেছে, যে এইভাবে সুযোগগুলো তোমরা কি করতে পারো, গ্রহণ করতে পারো। এইভাবে সুযোগগুলো কি করতে পারো, তোমরা গ্রহণ করতে পারো। তাই না? পারো বলতে এটা আইনানুগ ভাবে দেওয়া আছে, আসলে তো বাস্তবতা। বাস্তবে এরকম ঘটনা ঘটতে পারে না, হবে, ঘটে থাকে। এই জন্য এই সুযোগগুলা কি করা আছে, দেয়া আছে। তাহলে এই সুযোগগুলা কি কোনো ব্যক্তিকে অপরাধ করার জন্য দেওয়া হয়েছে, নাকি কোনো ব্যক্তি প্রকৃতপক্ষেই অপরাধী যেন নয়, যেন অপরাধ না করেও যেন শাস্তি না পেয়ে যায়। মানে অপরাধ করে নাই কিন্তু অনেকেই শাস্তি পায়, এরকম হয় কি না? কিন্তু অপরাধ করার না করার জন্য যেন কোনো ব্যক্তি শাস্তি না পায়, এই জন্য এই জায়গাগুলো দেয়া আছে। কিন্তু এই জায়গাটাকে কিভাবে গ্রহণ করা হয়, অনেক অপরাধীর জন্য, অনেক অপরাধীর অপরাধ করার পরেও এই জায়গাগুলো অনেকে গ্রহণ করে ফেলে, ফেলে কিনা বলেন? যদি আইনজীবী শক্তিশালী হয়, যদি আপনার সবকিছু শক্তি বেশি থাকে, তাহলে দেখবেন আপনার পক্ষে কি হয়ে যাবে, এই জায়গাগুলা বিপরীতভাবে নিয়েও আপনি দায়ী থেকে কি পাবেন, রেহাই পাবেন। করতে পারে হয়তো বা এরকমটা, যদি কারো সুযোগ থাকে। কিন্তু এটা মূলত কি করছে, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এই জায়গাগুলা করা। কিসের জন্য? ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যই এই জায়গাগুলো আসছে। দণ্ডবিধানের পরবর্তী ধারা হলো 82। এটা হলো 9 বছরের কম বয়স্ক শিশু। বিভিন্ন দেশের জন্য বিভিন্ন রকম, ইউরোপে একরকম, বাংলাদেশের প্রেক্ষিতে বা ভারতীয় উপমহাদেশের বিধানগুলোতে 9 বছরের কম বয়স্ক শিশুর কোনো কাজে অপরাধ হিসেবে কি হবে না, গণ্য হবে না। তাহলে 9 বছর ডোলি ইনকেপেক্স বলা হয়। 9 বছরের কম বয়স্ক শিশুকে বলা হয় ডোলি ইনকেপেক্স। অর্থাৎ 9 বছরের কম যারা, তাদের কাজ অপরাধ হিসেবে কি হবে না, গণ্য হবে না। কি কাজ, কি কাজ? 9 বছরের কম বয়স্ক শিশুর কোনো কাজ কি অপরাধ হতে পারে, কোনোভাবে হতে পারে? খুন, খুন করলে হবে, রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ করলে। 9 বছরের কম বয়স্ক শিশুর কোনো কিছুই অপরাধ হিসেবে গণ্য হবে না। এটা এমসিকিউ প্রশ্ন আসছে যে ডোলি ইনকেপেক্স এটা কত বছরের কম বয়স্কর ক্ষেত্রে বোঝাবে? 9 বছরের কম, 9 থেকে 12 এর মধ্যে, এটা কোনটা সঠিক হবে? তাহলে 9 বছরের কম যারা, তাদেরকে বলা হয় ডোলি ইনকেপেক্স। অর্থাৎ এদেরকে সঠিক নিয়ম, আইনি ভাষাতে কি কি বলে জানেন? তারুণ্য। বলেন কি বলে? 9 বছরের কম বয়স্ক যারা, তাদেরকে বলা হয় তারুণ্য। আইনি ভাষায় কি বলা হবে, বলেন? তারুণ্য বলা হবে। তাহলে এই তারুণ্য বা 9 বছরের কম বয়স্ক কোনো ব্যক্তির কোনো কাজই অপরাধ হিসেবে গণ্য নয়। দ্বারা হলো দণ্ডবিধি আইনের 82 ধারা। এখন প্রশ্ন হলো, আপনি তো এই জিনিস শুনলেন যে 9 বছরের কম বয়স্ক শিশুর কোনো কাজে অপরাধ নয়, এই আইন জেনে ফেললেন। এখন দেখছেন যে ছেলে একটা এক জায়গায় আছে, বয়স 9 বছরের কম, তাহলে আপনি কি করলেন, তাকে একজনকে খুন করার কাজে লাগাই দিলেন। হইতে পারে না এরকম? তাকে কি বললেন, যে তোমার তো ভালো বুদ্ধি হয়েছে দেখা যায়, তাহলে তুমি পিস্তলটা নিয়ে যাবা, যা ওকে গুলি করে দিবা। তোমার কোনো কাজ কি হিসেবে গণ্য হবে না, অপরাধ হিসেবে গণ্য হবে না। তাহলে শিশু ওই ব্যক্তির কথা মেনে কি করলো, ফরিদ নামক ব্যক্তির কথা শুনে কি করলো, এখানে শহীদুল নামক ব্যক্তিকে গুলি করে দিল, শহীদুলের মৃত্যু হলো। তাহলে শিশুর কাজ কি অপরাধ হবে, বলেন? হবে? হবে না এখনো। শিশুর কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না দণ্ডবিধির 82 ধারায়। কিন্তু দণ্ডবিধি আইনের এই যে ব্যক্তি, তাকে বলছিল, শহীদুল বলছিল যে যে তাকে গুলি করো, শহীদুল দণ্ডবিধির কত ধারায় শাস্তি পাবে? দণ্ডবিধি আইনের ঠিকই 302 ধারায় শাস্তি পাবে। কি কি ধারায়? 302 ধারায় শাস্তি পাবে। কেন? কারণ এই খুনের দায় যদি শিশু রেহাই পেয়ে যায়, কিন্তু এই প্রাপ্তবয়স্ক ব্যক্তি যে সহায়তাকারী, সে রেহাই পাবে না। সহায়তার জন্য কি শাস্তি সমান হয়, কম হয়, অর্ধেক হয়, নাকি দ্বিগুণ হয়? সমান হয়। এখন প্রশ্ন হলো, সে যে, সে তো, তাহলে সে ব্যক্তি কেন এই শাস্তিটা নিবে? দণ্ডবিধি আইনের 108 ধারার তৃতীয় ব্যাখ্যায় বলা আছে কি, তৃতীয় ব্যাখ্যায় বলা আছে, যদি কোনো ব্যক্তি কোনো শিশুকে, পাগলকে, অথবা আপনার অপরিণবোধ সম্পন্ন কোনো ব্যক্তিকে অপরাধের জন্য সহায়তা করে, সেই ব্যক্তি সহায়তাকারী হিসেবে গণ্য হবে। তাহলে পাগল তো অপরাধী হয় না। এখন আপনি পাগলকে দিয়ে একজনকে হত্যা করাইলেন, পাগল যদিও বা রেহাই পেয়ে যাবে 84 ধারায়,
আপনি দণ্ডবিধির 108-এর তৃতীয় ব্যাখ্যায়, কত ব্যাখ্যায়? তৃতীয় ব্যাখ্যার হিসেবে আপনাকে কিন্তু কি করা হবে? দণ্ডবিধি 302 ধারাতে সহায়তাকারী হিসেবে নিয়ে যাওয়া হবে। পরবর্তী ক্লাসে হয়তো এই জায়গাগুলো পাবেন, খুব গুরুত্বপূর্ণ জায়গা থাকবে। তাহলে এরকম দেখেন, সহায়তার আরেকটা ব্যাখ্যা আছে এর পরেরটাই, যে আমি সজলকে বলছি নিলয়কে কি করার জন্য? হত্যা করার জন্য। সজল আবার কি করছে? সে বলে আমি সরাসরি যাব না, সে সুয়েল রানাকে বলছে যে তুমি এটা যাও। সুয়েল রানা আবার কি করছে? বলে আমি যাব না, শেখ সাদিকে পাঠায় দিই। শেখ সাদি আবার কি করছে? ইলিয়াসকে বলছে যে তুমি তাকে, নিলয়কে হত্যা করো। হত্যা করলো কে? নিলয়। তাহলে নিলয়কে কি শরীফুল সহায়তা করছে? শরীফুল সহায়তা করছে নিলয়কে? বলেন। আমি করছি? আমি তো করি নাই। ইলিয়াসকে তো আমি সহায়তা করি না নিলয়কে হত্যা করার জন্য। কে করছে? সজলে করছে, বা সজলের কাছ থেকে সোহেল রানা করছে। তাহলে শরীফুলকে কি 302 দ্বারা শাস্তি দেওয়া যাবে? দেওয়া যাবে। আমি যাকে সহায়তা করছি, সহায়তাকারীর যিনি সহায়তাকারী, তার যিনি সহায়তাকারী, তাহলে মূল সহায়তাকারীকে, ধরেন মূল সহায়তাকারী একদম বড় নেতা, এরপরে 10 নম্বর ব্যক্তিকে খুন করলো, তাহলে মাঝখানে 9 জন সবাই 302 দ্বারাই, সবাই কি, অর্থাৎ সহায়তাকারীর যিনি সহায়তাকারী সেও শাস্তি ভোগ করবে। এরপরের ব্যাখ্যায় বলতেছে 108-এর 5 নম্বর ব্যাখ্যায়, যে এখন শরীফুল তো বলবে আমি তো ইলিয়াসকে চিনিই না, বলবে না এটা সে, যে আমি তো ইলিয়াসকে চিনিই না, সে নিলয়কে হত্যা করছে, আমি কেন দায়ী নিব? 108-এর 5 নম্বর ব্যাখ্যায় গিয়ে বলতেছে আপনি চিনেন বা না চিনেন, তবু আপনাকে দায়ী গ্রহণ করতে হবে, কারণ সহায়তার সূত্রপাত আপনার জায়গা থেকে আসছে। কোথা থেকে আসছে? আমার জায়গা থেকেই তৈরি হয়েছে। এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই 108 ধারার 5টা ব্যাখ্যা দণ্ডবিধি আইনের পরীক্ষার হলে আপনি 2 বার 3 বার পর্যন্ত প্রয়োগ করতে পারবেন। দণ্ডবিধির যে কোনো প্রশ্নের ক্ষেত্রে এই জায়গাগুলোকে কি করা যায়? প্রয়োগ করা যায়, যদি গিয়ে বুঝেন। যাই হোক, ওই দিকে গেলে আবার মাথা আপনাদের সামনের দিকে চলে যাবে। এখন আমরা আসি দণ্ডবিধি আইনের 82 ধারায়। কত ধারায়? 82 ধারায়। তাহলে 9 বছরের কম বয়স্ক শিশুর কাজ অপরাধ হিসেবে গণ্য নয় নিম্নের কোন কারণে? নিম্নের কোন কারণে? ক, তার বুদ্ধির পরিপক্কতা নাই, সেই কারণে। খ, তার বুদ্ধির পরিপক্কতা আছে, সেই কারণে। এরা, আমি তো আপনাদের একটু একটু প্রশ্ন করতে চাই, কিন্তু আপনারা মানে অন্য কিছু লেখেন। ঠিক আছে। তাহলে দণ্ডবিধি আইনের 82 ধারা 9 বছরের কম বয়স্ক শিশুর কাজ অপরাধ নয় নিম্নের কোন কারণে? তার বুদ্ধির পরিপক্কতা নাই, মানে জ্ঞান বুদ্ধি নাই এই কারণে, নাকি তার জ্ঞান বুদ্ধি হয়ে গেছে এই কারণে? কোন কারণে অপরাধ নয়? কোথায় পোস্টিং দিছে? পোস্টিং কোথায় আছে? সেম ঠিক, ঠিক আছে, বলুন, ফোন দিবেন, ঠিক আছে, ফোন দিবেন, ফোন দিবেন। আচ্ছা, প্রশ্নের উত্তর দেখছেন? আমি বলছি দণ্ডবিধি আইনের 82 ধারা মোতাবেক অল্প বয়স্ক বা 9 বছরের কম বয়স্ক শিশুর কাজ অপরাধ হিসেবে গণ্য নয় কোন কারণে? তার বুদ্ধি না থাকার কারণে, নাকি বুদ্ধি হওয়ার কারণে? উত্তর হলো দুইটাই সঠিক। বুদ্ধি না থাকলেও সে অপরাধী না, বুদ্ধি থাকলেও সে অপরাধী না। কথা বুঝেন, সহজ কথা। 9 বছরের কম বয়স্ক শিশুর বুদ্ধি আছে, ব্যাপক বুদ্ধি আছে, প্রচুর জানে সে, কিন্তু তারপরও তার কাজ কি না, অপরাধী হিসেবে কি হবে না? গণ্য হবে না। তাহলে 9 বছরের কম বয়স্ক শিশুর যদি বুদ্ধি হয়ে যায়, প্রচন্ড জ্ঞান বুদ্ধি আছে, তাকে অপরাধী করতে পারবেন? নো, তাকে অপরাধী করতে পারবেন না। 9 বছরের কম নিয়া অনেক কথা আছে, শিশু আইনে বলা আছে যে 9 বছরের কম বয়স্ক শিশুকে কোনো অবস্থাতে কি করা যাবে না? গ্রেপ্তারও করা যাবে না। কি করা যাবে না? 9 বছরের কম বয়স্ক শিশুকে কোনো অবস্থায় কি করা, যদিও বা 18 বছরের কম বয়স্ক যারা তারা শিশু, কিন্তু 9 বছরের কম যদি হয়ে থাকে, তাকে কখনো কোনোভাবে গ্রেপ্তারও করা যাবে না। আচ্ছা, হ্যাঁ, শিশু আইনের 44 ধারা। ওকে। আচ্ছা, প্রশ্নে আমরা মূল জায়গায় চলে আসি। তাহলে দণ্ডবিধি আইনের 82 ধারা বুঝছেন? সহজ কথা কি, 9 বছরের কম, তার কাজ অপরাধ নয়, তার নাম হলো তারুণ্য। তার নামটা কি? বলেন, তারুণ্য। 83 ধারা 9 বছরের বেশি, 12 বছরের কম। কত? 9 বছরের বেশি, 12 বছরের কম। এটার নাম হলো অপরিণত বিবেক। বলেন, এটার নাম কি? অপরিণত বিবেক। তাহলে 9 বছরের বেশি, 12 বছরের কম বয়স্ক কোনো শিশুর কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না। কেন বলেন তো? কেন অপরাধ হবে না? তার বয়স কম এই জন্য, তার বুদ্ধি হয় নাই এই জন্য, তার বুদ্ধি হয়েছে সেজন্য। সঠিক কোনটা? সঠিক হবে
দুই নম্বরটা, হ্যাঁ। অর্থাৎ তার বুদ্ধি হয় নাই, মানে অপরিণত বিবেক, অর্থাৎ তার বুদ্ধি জ্ঞান বুদ্ধি এখনো কি পায় নাই, পূর্ণতা পায় নাই। এই জন্য সে দায় থেকে কি পাইলো, রেহাই পাইলো। তাহলে 83 ধারার আলোচনার বিষয়বস্তু কি বলেন তো? 83 ধারা আলোচনার বিষয়বস্তু হলো অপরিণত বুদ্ধি বা অপরিণত বুধ সম্পন্ন কোনো শিশু বা অপরিণত বিবেক দ্বারা কত, দণ্ডবিধি আইনের 83 ধারা, কত ধারা, 83 ধারা, ভালো করে লক্ষ্য করেন। তাহলে 82 ধারা হলো একদমই অপরাধী না। আবার দণ্ডবিধি আইনে কখন 12 বছরের কম বয়স্ক শিশুর কাজ অপরাধ হিসেবে গণ্য নয়, তখন কি লিখবেন, যে 12 বছরের কম বয়স্ক কোনো শিশুর কাজ অপরাধ হিসেবে গণ্য হয় না নিম্নের কোন কারণে? ক, অপশন দিতেছি, যে প্রশ্নকে বুঝেন যে 12 বছরের কম বয়স্ক কোনো শিশুর কাজ অপরাধ হয় না নিম্নের কোন কারণে? ক, শিশুটার বয়স 12 বছরের কম, এই কারণে। খ, শিশুটির বুদ্ধি স্বাভাবিক, সেই কারণে। গ, শিশুটি অপরিণত বুধ সম্পন্ন, সেই কারণে। গ, সব কয়টাই সঠিক। তাহলে শিশুটি অপরিণত বোধ সম্পন্ন, সেই কারণে। আচ্ছা, তাহলে দণ্ডবিধি আইনের 83 ধারায় অপরিণত বোধ সম্পন্ন শিশুর কাজ অপরাধ হিসেবে গণ্য হতে পারে না নিম্নের কোন বয়সটি সঠিক? 8 থেকে 11, 9 থেকে 14, 10 থেকে 12, নাকি 9 থেকে 12? 9 থেকে 12। এখন প্রশ্ন, দণ্ডবিধি আইন অনুসারে, হ্যাঁ, অপরিণত বোধ সম্পন্ন, দেখেন প্রশ্নের উত্তর, সবাই রেডি দেখেন, ঠিক আছে? দণ্ডবিধি আইন অনুসারে অপরিণত বোধসম্পন্ন শিশুর কাজ সম্পর্কে নিম্নের কোন বিধানটা সঠিক? ক, অপরাধ হবে না। খ, অপরাধ হবে। গ, দুটাই হতে পারে। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা কি উত্তর সব সমান লিখতেছে? ম্যাক্সিমাম কি লিখতেছে, যে দুইটাই হতে পারে, এরকম লিখতেছে না? দুইটাই হতে পারে, তাই না? আচ্ছা, তাহলে অপরিণত, আপনি কি বলেন দুইটা হতে পারে না? অপরিণত বোধ সম্পন্ন শিশুর কাজ, ক, অপরাধ হতে পারে, অপরাধ হতে পারে না, নাকি দুইটাই সঠিক? বোধ সম্পন্ন শিশুর কাজ দুইটাই হতে পারে, হ্যাঁ। আমার এডমিন বলতেছে দুইটাই হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সঠিক উত্তর কি হবে? আচ্ছা আচ্ছা, এবার বুঝছে। তাহলে প্রশ্নের ভিতরে কিন্তু বলা আছে অপরিণত বোধ, মানে তার তো বুদ্ধি হয় নাই, তাহলে 100% তার কাজ অপরাধ হবে না। তাহলে দুইটা হইতে পারে, আপনি কিভাবে বলতেছেন? আমি কি বলছি যে 9 থেকে 12 বছরের শিশু দিয়ে প্রশ্ন করছি, নাকি অপরিণত বোধ সম্পন্ন দিয়ে প্রশ্ন করছি? তার মানে তার বুদ্ধি যেহেতু হয় না, তার অপরাধ হবে না। সহজ কথা। এমসিকিউ গুলো আপনাকে এইভাবে পেঁচাইবে, এবং এরকম অনেক পেছানো এমসিকিউ পাবেন। বুঝেন না এই প্রশ্নটা? হ্যাঁ, অর্থাৎ আমার প্রশ্ন ছিল অপরিণত বুধ, তাহলে প্রশ্নের ভিতরে বলছে তার বুদ্ধি নাই। তাহলে যার 9, 83 দ্বারা, আবার দ্বারাও বলছি 83, অপরিণত বুধ মানে কি, বুদ্ধি নাই, তাহলে তার কাজ কি অপরাধ হবে, হবে না? দুইটাই। তার কাজ, বুদ্ধি নাই অপরাধ নাই, দ্বারা কত, 83 দ্বারা। বুঝছেন? এরকম আর কি, এই জন্য একটু আপনাকে একটু ডিপলি চিন্তা করতে হবে কিন্তু, হ্যাঁ। দণ্ডবিধি আইনের 84 ধারা, তাহলে 83 ধারার নাম কি? 82 ধারার নাম হলো তারুণ্য। কি? 82 ধারার নাম হলো তারুণ্য, আর 83 ধারার নাম হলো অপরিণত বিবেক, আর 84 ধারার নাম হলো অপকৃতিস্থ ব্যক্তি। কি? অপকৃতিস্থ ব্যক্তি, অর্থাৎ মস্তিষ্ক বিকৃতি ব্যক্তি বা পাগল ব্যক্তির কাজ অপরাধ হিসেবে কি নয়, গণ্য নয়। তাহলে পাগল ব্যক্তির কাজ অপরাধ হিসেবে গণ্য নয় কেন? ক, সে পাগল। খ, সে অল্প বয়স্ক পাগল। গ, সে গুরুতর প্রকৃতির পাগল। ঘ, না, খালি পাগল হইলে সে রেহাই পাবে না।
এই কারণ কি জানেন? মানে এই কাজের পরিণতি কি সে জানে না। মানে সে যে এই কাজটা করছে, বাষ্য বলতেছে যে এই কাজের যে কি পরিণতি হইতে পারে সে কি করে না, সে জানে না। এই জন্য সে কি পাবে? রেহাই। এখন পাগল কি জানে? পাগল একজনকে ধরেন গলার উপরে এভাবে ধরলো বসে বুকের উপরে, এই ব্যক্তিকে মেরে ফেললো, সে কি জানে যে তার ফাঁসি হবে? সে বুঝতে সক্ষম এটা? সে কাজের পরিণতি বা তার শাস্তি সম্পর্কে সেই অজ্ঞাত বা জ্ঞাত নয়, অথবা সে অক্ষম। অতএব সে জানেই না যে এটার ফল বা পরিণাম কি হতে পারে। এই জন্য সে কি পাবে? রেহাই পাবে। দণ্ডবিধি আইনের কত দ্বারা? 84 দ্বারা। কত দ্বারা? 84 দ্বারা। তাহলে 84 দ্বারা রেহাই কি বয়সের কারণে পাই, কম বুদ্ধির কারণে পাই, নাকি মস্তিষ্ক বিকৃতির কারণে পাই? মস্তিষ্ক বিকৃতির কারণে পাই। মস্তিষ্ক বিকৃতি কেন সে রেহাই পায়? কারণ সে অপরাধের ধারণা নাই, অপরাধের পরিণতির তার কোনো সম্পর্কে জানা নাই। এই জন্য সে কি পেয়ে যায়? রেহাই পেয়ে যায়। দ্বারা হলো দণ্ডবিধি আইনের কত দ্বারা? 84 দ্বারা। তাহলে বলেন 82 নাম কি? 82 নাম হলো তারুণ্য। 83 ধারার নাম কি? 82 ধারার নাম হলো তারুণ্য। 83 নাম কি? বলেন। অপরিণত বিবেক। এগুলো মনে রাখতে হবে। দণ্ডবিধি আইনের আপনার এই 98 ধারায়, 98 ধারায় এই চারটা কথা আসছে: তারুণ্য, অপরিণত বিবেক, অপ্রকৃতিস্থ ব্যক্তি, আর এটা হলো কি? প্রমত্ততা। আর এটা হলো কি? প্রমত্ততা। প্রমত্ততা মানে কি? মাতাল বা নেশাগ্রস্ত ব্যক্তি। ঠিক আছে? তাহলে 82তে রেহাই পাইলো একবারে 9-এর কম, 83তে রেহাই পাইলো 9-এর কম 12-র বেশি, এই জন্য বুদ্ধি নাই। 84তে হলো কিসের জন্য? পাগলের জন্য। আর দণ্ডবিধি আইনের 85 হলো প্রমত্ততা। কি বলেন? প্রমত্ততা, অর্থাৎ নেশাগ্রস্ত ব্যক্তি। তাহলে কোনো ব্যক্তি মাতাল বা নেশাগ্রস্ত, সেই ব্যক্তি কি অপরাধের দায় থেকে রেহাই পাইতে পারে? মাতাল ব্যক্তি কি রেহাই পায়? হ্যাঁ, মাতাল ব্যক্তিও রেহাই পাইতে পারে। দুইটা কারণে: সে যে মাতাল হইছে, সে যে মাতাল হইছে ইচ্ছাকৃতভাবে না, সে ইচ্ছাকৃতভাবে কি হয় নাই? মাতাল হয় নাই। এবং দ্বিতীয়ত হচ্ছে তাকে যে জিনিসটা পান করানো হয়েছে এটা সে জানতো না। এটা কি ছিল? অজ্ঞাত ছিল। অর্থাৎ একটা হলো ইচ্ছার বিরুদ্ধে, আর একটা হলো কি? অজ্ঞাতে। যদি এই দুইটা কারণে হয়ে থাকে, তাহলে সেই মাতাল ব্যক্তির কাজ অপরাধ হিসেবে কি হবে না? গণ্য হবে না। আপনি একটা অনুষ্ঠানে গেলেন, একটা প্রোগ্রামে গেলেন, প্রোগ্রামে যাওয়ার পরে বলতেছে যে বন্ধু তুমি পানিটা খাও বা এই জিনিসটা খাও, কিন্তু এটার ভিতর আপনি কি কি করছে? একটা নেশা জাতীয় দ্রব্য দিয়ে দিছে। তাহলে কি ইচ্ছা করে খাইছেন না অনিচ্ছায়? অনিচ্ছায়। তাহলে ইচ্ছার বাইরে এটা। আর একটা হলো কি, সে কি জানতো এটা? জানতো যে এটার ভিতরে নেশা আছে? এটাও সে জানতো না। তাহলে ইচ্ছার বিরুদ্ধে এবং অজ্ঞাতে কোনো ব্যক্তি যদি প্রমত্তত বা নেশাগ্রস্ত মাতাল হয়ে যায়, তাহলে সেই ব্যক্তির কাজ অপরাধ হিসেবে কি হবে না? গণ্য হবে না। এখন যদি আপনি এটা প্রমাণ করতে না পারেন যে আমি ইচ্ছাকৃত খাই নাই, এটাও প্রমাণ করতে পারেন নাই, আমি জানতাম না, এটাও প্রমাণ করতে পারেন নাই, তাহলে আপনার কি হবে? তাহলে হলো 86 দ্বারা। সাধারণ যেরকম শাস্তি পাইতেন এরকম শাস্তিই পাবেন দণ্ডবিধির 86 দ্বারা। বুঝছেন? অর্থাৎ 85-র কথাটাই যদি প্রমাণ করতে না পারেন, তাহলে 86 দ্বারা আপনি কি পাবেন না? রেহাই পাবেন না। বুঝাইতে পারছি? একদম একই কথা। তাহলে আপনি দেখাইতে পারছেন যে আমার বন্ধুরা আমাকে কি করছে, বলছে খাও, কি খাও? আর অনুষ্ঠানে গেছি, আমাকে জোর করে তারা একটা নেশা খাওয়াই দিছে, রেহাই পাবেন? বলেন। যে অনুষ্ঠানে গেছি, বন্ধুরা আমাকে জোর করে খাওয়াই দিছে, রেহাই পাবেন? পাবেন না। কারণ তুমি তো জানতা এটা নেশা জাতীয়, তুমি খাইছে কেন? তুমি না করতা। কিন্তু বন্ধুরা বলছে যে পানি খাও, আমি পানি পান করো, আমি পানির জায়গায় আমি জানতাম না এটার ভিতরেই আছে, এবং আমার কোনো ইচ্ছা ছিল না। বুঝছেন? এরকম একটা বিষয় আর কি। তাহলে 85 দ্বারাই নেশাগ্রস্ত ব্যক্তি, মাতাল ব্যক্তি, মাতাল ব্যক্তি কি রেহাই পায়? এই মাতাল ব্যক্তির স্বীকারোক্তি কি প্রাসঙ্গিক? মাতাল ব্যক্তির স্বীকারোক্তি কি প্রাসঙ্গিক? কত দ্বারাই প্রাসঙ্গিক? কত দ্বারাই প্রাসঙ্গিক? সাক্ষ্য আইনের 29 দ্বারাই প্রাসঙ্গিক। ভেরি গুড। যদি অন্য কোনোভাবে কি হয়? প্রাসঙ্গিক হয়। এই যে একটা প্রশ্ন করছে একজনে, যে যারা খাওয়াবে তারা যদি খাওয়ায় কোনো অপরাধ করে, তাহলে তারা কি অপরাধী হবে? ভালো প্রশ্ন করছেন কিন্তু। যে যারা খাওয়াইছে, যদি সে খাওয়ায় অপরাধটা সে করায়, তাহলে সে অবশ্যই শাস্তি ভোগ করবে। কি? যে অপরাধটা সংগঠন করবে। যদি কোনো মেয়েকে গিয়ে জড়ায় ধরে বা মেয়েকে দর্শন করার চেষ্টা করে, তাহলে সেই শাস্তি সে কি করবে? ভোগ করবে। ব্যাখ্যা কি? অথবা এখানে কি করছে, কোনো ব্যক্তিকে যে হত্যা করে ফেলছে, তাহলে 302 দ্বারাই শাস্তি ভোগ করবে। তাকে ওই জায়গায় নিয়ে যাবে কত দ্বারাই? দণ্ডবিধির 108-এর 3 নম্বর ব্যাখ্যায়। অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোনো মাতালকে, কোনো শিশুকে, হ্যাঁ, অপরাধে সহায়তা করে, তাহলে সেই ব্যক্তি অপরাধের কি? সহায়তাকারী কিন্তু।
108 শুধু এই জন্য বলতেছি, তাহলে 108 দ্বারাই প্রশ্নের পূর্ণ রূপ আসবে না, শাস্তির দ্বারা দিতে হবে, 108 দিতে হবে, এবং যতটুকু সহায়তা করছিল অতটুকু হয়েছে কিনা, ভিন্ন হয়েছে কিনা, কম হয়েছে কিনা, তখন আবার 109 থেকে 120-এর জায়গাগুলো দেখতে হবে। ঠিক আছে? আচ্ছা। সাধারণ ব্যতিক্রম করছি 76 দ্বারা কেন আসলো, তাহলে সাধারণ ব্যতিক্রম এঁকে চলি 76 দ্বারা কি বলে? কেন? আপনি বলছেন পূজারি দ্বারা করলে সে 76 86 দ্বারা রেহাই পাবে না, না, 86 দ্বারা তো রেহাই পাবে না। তাহলে এর রেহাই পাবে এখানে কোথায়? রেহাই আমি বলি, সুমন দা একটা প্রশ্ন করছে যে এই না তো আমরা সাধারণ ব্যতিক্রম পড়তেছি, কি পড়তেছি? সাধারণ ব্যতিক্রম। সাধারণ ব্যতিক্রম মানে কি? রেহাই পাওয়া না। কিন্তু সাধারণ ব্যতিক্রমের ভিতরেও এখানে কিছু ধারা আছে রেহাই না পাওয়া, যেমন 91 দ্বারা একটা, 86 দ্বারা একটা। বোঝার চেষ্টা করেন। সাধারণ ব্যতিক্রম মানে রেহাই পেয়ে যাওয়া, কিন্তু সাধারণ ব্যতিক্রমের ভিতরেও ধারা আছে রেহাই না পেয়ে ধরা খাওয়ার দ্বারা। কত? 86 দ্বারা, 91 দ্বারা। বুঝাইতে পারছি? আচ্ছা। হ্যাঁ, আপনার আপনার তো এই প্রশ্নটা আসা উচিত ছিল যে কি ব্যাপার, আমরা তো পড়তেছি রক্ষা পাওয়ার দ্বারা, আমরা তো পড়তেছি শাস্তি না পাওয়ার, কিন্তু এইখানে আবার এটা কেন আসলো? অর্থাৎ এটা হলো সাধারণ ব্যতিক্রমের ব্যতিক্রম। সাধারণ ব্যতিক্রমের কি? ব্যতিক্রম। অর্থাৎ 86 এবং 91 এই দুইটা দ্বারা কি? সাধারণ ব্যতিক্রমের ব্যতিক্রম দ্বারা। আচ্ছা, নেন। এরপরে আসেন দণ্ডবিধি আইনের আলোচনা, কিন্তু সহজ আলোচনা। কি সহজ? ধরেন একটা ক্লাস খুব কঠিন যদি মনে করি আপনি বসে থাকেন, তাহলে আপনার কাছে সবকিছু কঠিন মনে হবে। আর যদি মনে করেন সফট ক্লাস একদম, মানে একদম সহজ, তাহলে কঠিনটা আপনার কাছে কি হবে? একদম সহজই লাগবে। কিন্তু এটা মাথায় রাখার চেষ্টা করবেন সবসময়, কোনো কিছুকেই একদম হার্ড মনে করে বসে থাকবেন না। হ্যাঁ, 86 দ্বারা এটাই বলতেছি যে আপনার দেখতে চান? এদিকে আসেন দাদা, আপনার দেখতে চাই। কি না? ক্লাসে একজন মেসেজ সুমন তাকে দেখতে চাই। আচ্ছা। সুমনদার বাসা আমার বাসা পাশাপাশি, বুঝছেন, এবং আমার অফিস তার অফিস এই একসাথেই। আমার ফ্যামিলি তো বাড়িতে অনেক দিন, এই জন্য দাদা একটু মাঝে মাঝে আসে। 2 দিন অসুস্থ ছিল খুব, একটু সুস্থ, একটু আমাকে অনেক হেল্প করে দাদা। আমার ক্লাসের স্টুডেন্ট, আমার ক্লাসে কনস্টেবল থেকে এসে হয়েছে, ইনশাল্লাহ আমার ক্লাসে আশা করি সাব ইন্সপেক্টর হবে। খুব ভালো স্টুডেন্ট সে। ঠিক আছে? আচ্ছা, নেন। দীর্ঘদিন শেষ প্রায় 6 বছর নাকি 22 23 24 25 26 5 বছর। প্রায় 6 বছর ধরে সে আমার সাথে আছে। আচ্ছা, নেন। আচ্ছা, আনতেছি। সে কিছু বলবে না, সমস্যা না, লাস্টে সুযোগ দিব সে বলার জন্য। আমরা শেষ করি জায়গাটা। ফৌজদারি কার্যবিধি আইনের একজন লিখছে উনি অত্যন্ত সুদর্শন, আসলে তাই। নেন। ফৌজদারি দণ্ডবিধি আইনের কত ধারায় ছিলাম? 89 না 89, 89 গেছি কি? সরি না, 83 বলছি। 86। আচ্ছা, 86 ধারা। 86 ধারা হলো 85 ধারাতে রেহাই পাইছে কি না? দুইটা কারণে রেহাই পাইছে, তাই না? কি কি কারণে রেহাই পাইছে 85-তে? মাতাল হওয়ার জন্য রেহাই পাইছে বলেন, এমসিকিউ প্রশ্ন। 85 দ্বারাই সে কেন রেহাই পায়? ক, মাতাল, এই কারণে। খ, অনিচ্ছাকৃত মাতাল, এই কারণে। গ, অজ্ঞাতে মাতাল। তাহলে সঠিক উত্তর কি হবে? অনিচ্ছ খ এবং গ, অনিচ্ছাকৃত এবং কি অজ্ঞাতে, মানে জ্ঞাত সারে না। এই দুই কারণে মাতাল হইলে সে কি পায়? রেহাই পায়। এখন আপনি শুধু মাতাল, আপনার বার থেকে কি করছেন? প্রচুর পরিমাণ খাইছেন, খেয়ে বেরোইছেন, রাস্তায় যে কয়েকজনে মারলেন, ইপটিজিং করলেন, আপনি কি রেহাই পাবেন? কেন রেহাই পাবেন না? আপনি ইচ্ছা করেই খাইছেন, জেনে বুঝেই খাইছেন, তাহলে তো আপনি রেহাই পাবেন না। এই কথাটাই বলতেছে কত দ্বারা? 86 দ্বারা। বুঝছেন? অর্থাৎ 85-তে দুইটা কারণে রেহাই পায়। এই দুইটা কারণ যদি সে বুঝাইতে না পারে, অসমর্থ হয়, প্রমাণ করতে না পারে, তাহলে 86 দ্বারাই কি বলছে? সাধারণ নেশাখোরের যেরকম শাস্তি হইতো, অথবা সাধারণভাবে একজনকে ইপটিজিং করলে যে শাস্তি হইতো, মাতাল অবস্থায় এই ইপটিজিং করার জন্য শাস্তি কি কমবে নাকি বাড়বে? নাকি সমান শাস্তিই পাবে? সমান শাস্তিই পাবে। বলবে এই আমি না মাতাল ছিলাম, আমার আবার কিসের অপরাধ? তখন আইন বলবে আপনি ইচ্ছাকৃত মাতাল, জেনে বুঝে মাতাল, আপনার স্বাভাবিক শাস্তি কি করবেন? বুক করবেন। দ্বারা হলো কত দ্বারা? 86 দ্বারা। বুঝছেন এখন? বুঝাইতে পারছি? আচ্ছা, দণ্ডবিধি আইনের পরবর্তী দ্বারা হলো কত দ্বারা? 87 দ্বারা। 87 দ্বারা আলোচনা বিষয়বস্তু হলো, এখানে 3টা উপাদান মনে রাখতে হবে আপনাকে। 87 দ্বারা কয়টা জিনিস মনে রাখতে হবে? 3টা জিনিস মনে রাখতে হবে। মৃত্যু বা গুরুতর জখমের বা আঘাতের জন্য অভিপ্রেত নয়। কিসের? মৃত্যু, কোনো ব্যক্তিকে মৃত্যু ঘটানোর আপনার ইচ্ছা নয়, গুরুতর জখম করারও কোনো ইচ্ছা নাই। সম্মতি সহকারে, কি সহকারে?
সম্মতি থাকতে হবে। কত বছরের সম্মতি? সাধারণত দণ্ডবিধি আইনে যদি প্রশ্ন করা হয় যে কত সম্মতি দিতে গেলে বয়স হইতে হয় কত বছর, সম্মতি দিতে গেলে বয়স হইতে হয় কত বছর? ধরেন একটা বাচ্চা একটা ঘরে আছে, তার বাচ্চাটার বয়স হচ্ছে ধরেন 11 বছর। কত বছর? 11 বছর। বলতেছে বাবা এটা কি? বলছে এটা মোবাইল। বলছি মোবাইলটা তো অনেক সুন্দর, তো তুমি মোবাইলটা আমাকে দিয়ে দাও, তোমাকে চকলেট দেই। বলে ঠিক আছে আঙ্কেল, মোবাইলটা আপনি কি করে নিয়ে যান। এই মোবাইল নিয়ে চলে গেছেন। শিশু কিন্তু বলছে নিয়ে যান, হবে এটা? না। 12 বছরের কম বয়স্ক কোনো শিশুর সম্মতি কি হয় না, সম্মতি হিসেবে গণ্য হয় না। অর্থাৎ সম্মতি বা অনুমতি দিতে গেলে কত বছর লাগবে? 12 বছর লাগবে। দণ্ডবিধির 90 ধারা মতো বলা আছে। এখন আমাদের আলোচনার বিষয়বস্তু হলো এই দণ্ডবিধি আইনের এই 87 ধারা সম্মতির জন্য কত বছর লাগবে? 18 বছর। কত বছর? 18 বছর। আমরা ওই নাকি আগে এক সময় পড়তাম যে খেলাধুলা করতে গিয়ে কোনো কিছু হইলে কি হবে না, অপরাধ হিসেবে গণ্য হবে না। এটা আপনার এই নট অনলি ইভেন্ট ম্যাট বা খেলাধুলার জায়গায় শুধু না, এটা আপনার যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য হইতে পারে। তবে শর্ত কি? প্রথম শর্ত হলো, ধরেন আপনি শহীদুল, আপনি রেজাউল, দুইজন বন্ধু মিলে কি বললেন যে চলো বন্ধু আমরা এটা কি করব, এই পাহাড়ের উপর দিয়ে একটা আমরা হুন্ডা রেস দিব। কি করব? যে কে কত গতিতে চালাইতে পারে, বোঝার চেষ্টা করেন। তাহলে বন্ধু দুইজন, রেজাউল এবং কি শহীদুল। এখন এই শহীদুলকেও রেজাউলের মৃত্যু ঘটানোর বা আঘাত করার কোনো কি নাই, ইচ্ছা নাই। এবং শহীদুলের ও রেজাউলের মৃত্যু ঘটানো বা আঘাত করার কোনো কি নাই, ইচ্ছা নাই। তাহলে এবং দুইজনেরই কি আছে, সম্মতি আছে। দুইজনেরই কি আছে, অনুমতি আছে। এখন এই অবস্থায় রেসের ভিতরে একজন পাহাড়ের নিচে পড়ে গেল, বা একজনের মোটর সাইকেলের সাথে আরেকজন লেগে আরেকজন বড় ক্ষতিগ্রস্ত হইল, তাহলে কি হবে? অপরাধ হবে? অপরাধ এই কারণেই হবে না, কারণ দুইজনের বয়স 18+, দুইজনেরই সম্মতি ছিল। এখানে কেউ কাউকে মৃত্যু ঘটানোর কোনো কি ছিল না, কাউকে মৃত্যু ঘটানোর কোনো ইচ্ছা ছিল না। এবং সম্মতি সহকারে এবং সদ্বিশ্বাসে কাজটা সম্পাদিত হয়েছিল। কি সম্পাদিত? সদ্বিশ্বাসে। তাহলে এখন ধরেন দুইটা দলে একসাথে ফুটবল খেলতেছে, এই এই টিমও 11 জন, এই টিমও 11 জন, কারণ জোর করে আনা হয়েছে? জোর করে আনা হয়েছে না। ফুটবল খেলার মাঠে টার্গেট কি গোল দেওয়ার থাকে না কাউকে মৃত্যু ঘটানোর থাকে? গোল করার টার্গেট থাকে। এখন ফুটবল খেলার মাঠে একজনের কি হয়ে গেল, মৃত্যু হয়ে গেল। তাহলে মৃত্যু ঘটানোর ইচ্ছা নাই, গুরুতর জখমেরও কি নাই, ইচ্ছা নাই। সম্মতি আছে। কত বছর বয়সের উপর সম্মতি মানে কি বুঝেন? মানে অনুমতি। দণ্ডবিধানের 90 ধারায় সম্মতি বা পারমিশনের সংজ্ঞা দেয়া আছে, যেটাকে আইনের ভাষায় আমরা সম্মতি বলি, বাস্তবিক ভাষায় আমরা এটাকে কি বলবো, অনুমতি বলবো। ঠিক আছে? তাহলে দণ্ডবিধি 87 ধারা মৃত্যু বা গুরুতর আঘাতের কোনো ইচ্ছা নাই, এবং এরকম কোনো সম্ভাবনাও নাই, বা এরকম মৃত্যু হইতে পারে এরকম সম্ভাবনাও ছিল না। তারপরে কি, এখানে দুইজনেরই কি আছে, সম্মতি আছে। তাহলে এখন একটা অঘটন ঘটে গেল। একটা অঘটন কি করছে, ঘটে গেছে। দায়ী করতে পারবেন কাউকে? দায়ী করতে পারবেন না। তাহলে বিষয়বস্তু কি, মৃত্যু ঘটানোর কোনো উদ্দেশ্যও নাই, গুরুতর আঘাতের কোনো উদ্দেশ্য নাই, বা মৃত্যু বা আঘাত হইতে পারে এরকম কোনো কি নাই, সম্ভাবনাও নাই। আবার কি আছে, সম্মতি আছে। এখন যা ইচ্ছা তাই হোক না কেন, কোনো অপরাধ হিসেবে কি হবে না, গণ্য হবে না। তাহলে এই ক্ষেত্রে আবার যদি 13-14 বছরের হয়ে যায়, তাদের সম্মতি দিয়ে কি হবে না, কোনো কাজ হবে না। কোনো কি কাজ হবে না। তাহলে এখন এই সম্মতিটা যা ইচ্ছা তাই হোক। ধরেন একটা ছেলে আর একটা মেয়ে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তাদের দুজনের বয়স কত, 18+। এখন তারা একজন আরেকজনের মৃত্যু ঘটানোর ইচ্ছা নাই, জখম করার ইচ্ছা নাই, বা এরকম হইতে পারার সম্ভাবনাও নাই। বুঝাইতে পারছি? এখন তারা আপনার বিদেশে সফরে যাক, যাই করুক, যদি হোক এখানে কোনো অঘটন ঘটে, দুর্ঘটনা ঘটে, অপরাধ হিসেবে কি হবে না, গণ্য হবে না। কারণ কি, অতএব এটা বোঝানোর জন্য এটা বলতেছি যে এটা শুধু খেলাধুলার জায়গাটা বুঝাইছে যে এরকমটা না। টার্গেট গুলো কি, মৃত্যু বা গুরুতর জখমের জন্য অভিপ্রায় নাই, সম্ভাবনাও নাই, সম্মতি আছে। কি আছে, সম্মতি। তবে বয়সটা লাগবে কত, 18-র উপরে। দণ্ডবিধির পরবর্তী ধারা হলো 88 ধারা। এটা চারটা কথা মনে রাখবেন। এখানে হলো মৃত্যু বা গুরুতর জখমের কোনো কি নাই, ইচ্ছা নাই। মৃত্যু বা গুরুতর জখমের কোনো কি নাই, ইচ্ছা নাই। সেকেন্ডলি কি, সদ্বিশ্বাসে। এরপরে কি, সম্মতি সহকারে। তারপরে কি, মঙ্গলার্থে বা উপকারার্থে। কোনো কিছুই অপরাধ হিসেবে কি হবে না, গণ্য হবে না। তাহলে চারটা কথা বলেন। ধরেন আপনি আসলাম হুসাইন, আপনি একজন ডাক্তার, পেশেন্টের নাম হলো মাসুম।
তাহলে রুগী আপনার এখানে হাসপাতালে নিয়ে আসছে জরুরিভাবে, তাহলে ডাক্তার কি রুগীকে মৃত্যু ঘটাইতে চায়, জখম ঘটাইতে চায়, ক্ষতি করতে চায়? ক্ষতি করতে চায় না। তাহলে কি তার ভিতরে এইগুলোর কোনো ইচ্ছা নাই? প্রথম কি আছে ইচ্ছা? মাসুমের উপকার করার ইচ্ছা আছে, তার যেন ভালো হয়, সুস্থ হয়, এরকম ইচ্ছা আছে। তারপরে কি মাসুমকে বলছে যে আমি আপনার এই কাজটা করার জন্য আমি আপনাকে ওটিতে নিতে চাই, বা আপনাকে একটা অস্ত্রোপচার করতে চাই। মাসুম বললো আচ্ছা ওকে ঠিক আছে, সম্মতি দিলাম। তারপরে কি ডাক্তারের যে কাজটা আসলাম হোসেন করলো একদম সৎবিশ্বাসে। সৎবিশ্বাস মানে কি? যথাযথ মনোযোগ এবং কিসের সাথে? যথাযথ মনোযোগ এবং সতর্কতার সাথে। এখন ধরেন মাসুমের একটা ক্ষতি হলো, তাহলে ডাক্তার কি অপরাধী করা যাবে? অপরাধী করা যাবে, কিন্তু অপরাধ প্রমাণ করা যাবে না। কেন? 88 দ্বারাই সে কি পাবে? রেহাই পেয়ে যাবে। তাহলে 88 দ্বারাই কয়টা বিষয়? চারটা বিষয়। কয়টা? চারটা। মানে মৃত্যু ঘটানোর বা কোনো ক্ষতি করার ইচ্ছা থাকবে না, এবং উপকার করার বা মঙ্গল করার ইচ্ছা থাকবে। সৎ বিশ্বাসে হইতে হবে এবং সম্মতি নিতে হবে। কার সম্মতি? তাহলে দণ্ডবিধির 88 দ্বারা কার সম্মতি? যে ব্যক্তি উপকার করবে তার সম্মতি, নাকি যার উপকার করা হবে তার সম্মতি, নাকি দুইটাই সঠিক? বুঝতে হবে কিন্তু। তাহলে যার উপকার করতে করা হবে তার সম্মতির কথা কিন্তু কি করা হয়েছে? বলা হয়েছে দণ্ডবিধি আইনের 88 দ্বারা। তাহলে 88 দ্বারা চারটা কথা বলেন। আবার অভিভাবক কেন এখানে? এ ব্যক্তি নিজেই, এখানে অভিভাবক না বললেও হবে। অভিভাবকের জন্য না 89 চলে যাব, ঠিক আছে? 88-তে অভিভাবক শব্দ আর ব্যবহার করার প্রয়োজন সাধারণত নাই। তাহলে দণ্ডবিধির 88 দ্বারা চারটা বিষয়। তাহলে দণ্ডবিধি আইনে কোনো ব্যক্তি 88 দ্বারাই যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চায় সাক্ষ্য আইনের 105 দ্বারাই, তাহলে তাকে কি কি বিষয় দেখাইতে হবে? বলেন, দেখাইতে হবে চারটা বিষয়। আগে পিছু হইলেও কোনো সমস্যা নাই। কি কি? অনুমতি বা সম্মতি, সৎবিশ্বাস বা সরল বিশ্বাস, উপকার বা মঙ্গল করার ইচ্ছা, মৃত্যু বা গুরুতর জখম বা ক্ষতি না করার অনিচ্ছা। এই চারটা বিষয় যদি দেখাইতে পারে, তাহলে সে কি পাবে? রেহাই পাবে। তাহলে 88 দ্বারা কয়টা কথা বলেন? কয়টা? চারটা। পারবেন সবাই? সবাই বলেন, এই চারটা কথা বলেন, তাহলে একটা ফ্রি দ্বারা পাবেন। তেরোটা এক্সাম। তাহলে একটা ফ্রি দ্বারা পাবেন। মৃত্যু ঘটানোর ইচ্ছা নাই, মানে ক্ষতি করার ইচ্ছা নাই। তাহলে ইচ্ছাটা আছে কিসের? মঙ্গল করার, উপকার করার। আর কি আছে? সম্মতি আছে। আর কি আছে? সদ্বিশ্বাস আছে। তাহলে 88 দ্বারা কয়টা আছে, কয়টা নাই? তিনটা বিষয় থাকবে, একটা বিষয় থাকবে না। কি কি তিনটা থাকবে? সদ্বিশ্বাস থাকবে, সম্মতি থাকবে, উপকার করার ইচ্ছা থাকবে। কিসের ইচ্ছা থাকবে না? ক্ষতি করার বা মৃত্যু ঘটানোর বা জখমের কোনো ইচ্ছা থাকবে না। যাই কিছু হোক না কেন, ডাক্তার রেহাই পেয়ে যাবে। এখন দ্বিতীয়ত হলো, এখন আলমাস হোসেন একজন ডাক্তার, ধরেন মাসুম একজন পেশেন্ট, এখন গুরুতর অসুস্থ অবস্থায় তাকে নিয়ে নেওয়া হলো হাসপাতালে। তার জায়গায় কতিপয় ব্যক্তিরা তারা ধরে নিয়ে আসছে, আবার চলে গেছে। তাহলে আলমাস হোসেনের ডাক্তার হিসেবে মাসুমের কোনো ক্ষতি করার কি নাই? ইচ্ছা নাই। ওই যে 88-র মতোই আর কি উপকার করার ইচ্ছা আছে। এবং আলমাস হোসেন তার ওটিটা করলো কিভাবে? যথাযথ মনোযোগ এবং সতর্কতার সাথে। তাহলে বাদ পড়লো কি? সম্মতি বাদ পড়লো। অর্থাৎ মাসুমের কাছ থেকে সম্মতি নেওয়ার মতো কোনো পরিবেশ ছিল না। এখন যদি মাসুমের কোনো ক্ষতি হয়ে যায়, ডাক্তার কোনো অপরাধী হবে? অপরাধী হবে না। তাহলে 88 এবং 92 এর ভিতরে পার্থক্য কি? 88-তে চারটা কারণ থাকতে হবে, আর 92 দ্বারাই তিনটা কারণ থাকতে হবে, তবে সে রেহাই পাবে। তাহলে 88-তে চারটা হয়, 92-এ তিনটা হয়। তাহলে বাদ যায় কোনটা? সম্মতি বাদ যায়, সরল বিশ্বাস বাদ যায়, নাকি উপকারের ইচ্ছা বাদ যায়, নাকি ক্ষতির অনিচ্ছা বাদ যায়? কোনটা বাদ যাবে? সম্মতিটা বাদ যাবে। কি বাদ যাবে? সম্মতি বাদ যাবে। আমি 89 আসবো ভাই, কিন্তু আপনাকে 88-র সাথে 92 একটা ফ্রি দ্বারা, এই জন্য একটা মাঝখানে এটার সাথে মিলাই দিলাম আর কি। বোঝার চেষ্টা করেন। ধরেন বাঘ একজন ব্যক্তিকে টেনে নিয়ে যাচ্ছে আপনার চোখের সামনে, আপনার কাছে অস্ত্র আছে। এখন আপনি দেখছেন একটা মানুষকে বাঘ নিয়ে যাচ্ছে, এটা কিভাবে হয়? আপনি কি করলেন? ওই ব্যক্তিটাকে উপকার করার জন্য, বাঁচার জন্য কার কাছে গুলি করলেন? বাঘের শরীরে গুলি করলেন। বুঝেন? তাহলে আপনি কি ওই ব্যক্তির উপকার করার ইচ্ছা আছে না? ইচ্ছা আছে। গুলি করছেন একদম টার্গেট নিয়ে, অর্থাৎ যথাযথ মনোযোগ এবং সতর্কতার সাথে। তারপরে কি? তাহলে উপকার করার ইচ্ছা ছিল। ওই ব্যক্তির মৃত্যু ঘটানোর বা ক্ষতি করার কোনো ইচ্ছা আপনার ছিল না। দ্বিতীয়ত কি?
তৃতীয়ত, আপনি কাজটা মনোযোগ সহকারে করছেন। গুলি কার শরীরে লাগছে? ওই ব্যক্তির শরীরে লেগে ব্যক্তি মারা গেছে। তাহলে যে গুলি করছে তার কাছে অপরাধ হবে? অপরাধ হবে না কেন? বাঘে যদি কাউকে ধরে ফেলে সম্মতি নেওয়ার মতো আর সুযোগ থাকে? সময় থাকে? সময়ও থাকে না, সুযোগও থাকে না। এখন তার পরিবারের লোকজন যদি বলে আপনি আমার এই ভাইকে গুলি করে মেরে ফেলছেন, তখন আপনি বলবেন যে আমি যথাযথ মনোযোগ সহকারে করছিলাম, তার মৃত্যু ঘটানোর জন্য করি নাই, এবং তার উপকারের জন্যই করছি, কিন্তু সম্মতি নেওয়ার সুযোগ নাই। তবু তো সেই ক্ষেত্রে কি অপরাধী হবে? না। তাহলে সম্মতি না নিলেও কি পাবে? রেহাই পেয়ে যাবে। তাহলে সম্মতি ছাড়া কাজ রেহাই পায় 92 দ্বারাই। বাকি তিনটা শর্ত কি? উপকার করার ইচ্ছা থাকতে হবে, সৎ বিশ্বাসে হইতে হবে, এবং মৃত্যু ঘটানোর কোনো ইচ্ছা যেন নাই, এরকম উদ্দেশ্য থাকতে হবে। তাহলে সে কি পাবে? রেহাই পাবে। তাহলে 88 এবং 92 পার্থক্য একটা কি সম্পর্কিত পার্থক্য? সম্মতি সম্পর্কিত পার্থক্য। কি নিয়া? সম্মতি নিয়ে পার্থক্য। দণ্ডবিধি আইনের 89 ধারা, এটাও সম্মতি লাগবে। তাহলে 88 ধারা চারটা মনে আছে না? আসিফ মাহমুদ ভাই, মনে আছে 88 চারটা? 88 চারটা মনে আছে? তাহলে আপনি 89 চারটাই মনে রাখবেন। কি? 88তেও সম্মতি আছে, 89ও সম্মতি আছে। 88তেও উপকারের ইচ্ছা আছে, 89ও আছে। 88তেও সরল বিশ্বাস আছে, 89ও আছে। 88তেও ক্ষতি করার ইচ্ছা নাই, 89ও নাই। তাহলে একই তো কথা হইলো। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো 88 পার্থক্য ব্যক্তির কাছ থেকে, 89 পার্থক্য হচ্ছে কি? অভিভাবকের কাছ থেকে। কার কাছ থেকে? অভিভাবক। তাহলে অভিভাবক কেন লাগবে? দুইটা কারণে অভিভাবক লাগবে। যদি শিশুর বয়স 12 বছরের কম হয় তখন লাগবে, যদি সে পাগল হয় তখন তার অভিভাবকের সম্মতি লাগবে। তখন সেই ক্ষেত্রে শিশু, 12 বছরের কম বয়স্ক শিশুর অভিভাবকের সম্মতি অথবা পাগলের অভিভাবকের সম্মতি। তাহলে এখন প্রশ্ন আসবে, পাগল এবং শিশু তাদের সম্মতি দিলে হবে না? না, 90 দ্বারা গিয়ে বলতেছে পাগল সম্মতি দিতে পারে না, 12 বছরের কম বয়স্ক শিশু যারা, তারা সম্মতি দিতে পারে না। যারা আপনার, কোন ব্যক্তি দিতে পারে না? আপনার ধারণার ভুল, তত্ত্বের ভুলের কোনো সম্মতি সম্মতি দিতে পারে না। কোনো মাতাল ব্যক্তি সম্মতি দিলে সম্মতি হিসেবে কি হয় না? গণ্য হয় না। তাহলে 12 বছরের কম বয়স্ক শিশুকে ডাক্তার অপারেশন করবে, শিশু কি বলবে যে আমাকে ওটিতে নিয়ে যান, যা ইচ্ছা তাই করেন? অনুমতি হইলে হবে? হবে না। পাগলকে চিকিৎসা করবে, পাগল বলবে হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নাই। এই সম্মতির কোনো মূল্য আছে? মূল্য নাই। তাহলে বাকি, তাহলে 88 এবং 89 এর ভিতরে পার্থক্যটা কি নিয়া? সরল বিশ্বাস নিয়া, উপকার নিয়া, ক্ষতি নিয়া, নাকি সম্মতি নিয়া? সম্মতি নিয়া। 88 এবং 89 এর সম্মতির পার্থক্য কি? 88 ব্যক্তির সম্মতি, 89 হলো অভিভাবকের সম্মতি। অভিভাবক বলতে কোন অভিভাবককে বোঝানো হয়? শিশুর এবং পাগলের অভিভাবক। 89 দ্বারার অভিভাবকের সম্মতি বলতে শিশুর, কত বছরের কম বয়স্ক শিশুর? 12 বছরের কম বয়স্ক শিশুর। ঠিক আছে? তাহলে 88, 89, 92 একই রকম কথা। তিনটার ভিতরে পার্থক্যটা কি নিয়ে? সম্মতিগত পার্থক্য। সম্মতিগত পার্থক্য। আজকে আর না 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 পড়াই নাকি? বেশি হয়ে যাবে, তাই না? আচ্ছা, যে সিয়াসি আবার বলতেছি। ফৌজদারি কার্যবিধি দণ্ডবিধি আইনের 76 দ্বারা আইন বলে বাধ্য তত্ত্বের ভুল অপরাধ হিসেবে কি হবে না? গণ্য হবে না। বিচার সম্পর্কিত কার্য সম্পাদনকালে বিচারকের কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না। আদালতের আদেশে বা নির্দেশিত বা রায়ে কোনো কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা কত? 78। আইন সমর্থিত কাজ ভুল ধারণাবশত করলে অপরাধ হিসেবে গণ্য হবে না। 79 ধারা। আইনানুগ কার্য সম্পাদনকালে দুর্ভাগ্যবশত বা দুর্ঘটনায় কোনো কিছু অপরাধ হিসেবে কি হবে না? গণ্য হবে না। যে আসলাম ভাই দেখেন বাবুরে কুলে নিয়ে ক্লাস করতেছে, আপনার যদি সুযোগ হয় যে বাসায় আসছেন সারাদিন অফিস করে, ভাবি রান্না বান্না করতেছে, আবার বাচ্চাও পালতেছে, এই যে আপনি খালি বসে ক্লাসই করতেছেন, আবার রুমে নো এন্ট্রি দিয়ে দিছেন, আপনি কিন্তু বরকত পাইবেন না। বুঝা, যারা বাসা বাড়ি নিয়ে থাকেন, এমন না যে আপনি পড়াশোনা করতেছেন দেখে দুনিয়া সব ছেড়ে দিবেন, বাসা বাড়িতে একটু হেল্প করবেন না, বাচ্চাদের কুলে নেবেন না, এগুলো করা যাবে না কিন্তু। এটা কিন্তু আপনার পড়ার একটা বিশেষ অংশ, ইবাদতের অংশ। আমরা অফিস করি ঠিক আছে, কিন্তু ঘরের বিবিরা কিন্তু অনেক পরিশ্রম করে, এটা মাথায় রাখতে হবে। আপনাকে যদি বাচ্চার দায়িত্ব দেওয়া হয় 2 দিনের জন্য, 2 দিনের জন্য বাচ্চার দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি বুঝতে পারবেন যে এর চাইতে কষ্টের কাজ পৃথিবীতে আর কিছুই নাই। আমি নিজেও বুঝি এটা, ঠিক আছে? অতএব আপনি এরকম মনে করেন না যে আমি পিএইচডি হোল্ডার, পড়াশোনা করতেছেন যে খালি আপনি ছাত্র, বাংলাদেশে আর কেউ নাই। এখন ঘরের স্ত্রী খালি কষ্ট করতেই থাকবে,
আপনি আর কিছুই করবেন না, খালি পড়বেন আর অফিস করবেন, বরকত পাইবেন না কিন্তু পড়ার ভিতরে, মনে রাখবেন। এই বিষয়গুলো খুব লক্ষণীয় বিষয় কিন্তু। ঠিক আছে, আমি আমার আমার ম্যাডামকে প্রচুর হেল্প করি আমি। আমার রান্নার 50% কাজ সুযোগ পাইলে আমি করি, যদি কাজ না থাকে অনেক হেল্প করি। আল্লাহ আমাকে অনেক বরকত দিছে, আপনাদেরকেও দিবে ইনশাল্লাহ, এটা মাথায় রাখবেন কিন্তু। ঘরের স্ত্রীর সাথে যার সম্পর্ক যত সুন্দর, তার জীবন তত সুন্দর, তত বরকতময়, মনে রাখবেন এটা সবসময়। আপনি সারা জীবন সব কামাই করতেছেন, সম্পদ উপার্জন করতেছেন, স্ত্রীকে নিয়ে একসাথে থাকতেছেন, তার পিছনে অনেক কিছু ব্যয় করতেছেন, কিন্তু কোটাকুটি লাগায় রাখছেন। তার জন্য এত কিছু করতেছেন, আবার কোটাকুটি কেন করতেছেন? সব দিচ্ছেনও তাকে, কিন্তু শুধু শুধু তর্ক করতেছেন অন্য বিষয় নিয়ে। তাকে বেশি অগ্রাধিকার দিচ্ছেন না। আপনার কোরআন হাদিসের ভাষা অনুসারেও আপনার যে সম্পত্তি যার উপার্জন করবেন, এটা সম্পত্তি উপার্জনের যে একটা লভ্যাংশ, যদি আপনার মা 1 শতাংশ, 1 অংশ পায়, তাহলে আপনার স্ত্রী 6 অংশ পাবে। এটা কয় অংশ? 6 অংশ পাবে সে। ঠিক আছে, কারণ আপনার মার জন্য আপনার বাবা আছে, তিনিও তাকে দিচ্ছেন, তাহলে আপনার স্ত্রী তো আপনার প্রতি ডিপেন্ডফুল, তাই না? এটা লক্ষ্য রাখতে হবে কিন্তু। আচ্ছা, এরপরে আসেন, এগুলো মাথায় রাখবেন। আরো অনেক বিষয় এরকম আছে। দণ্ডবিধি আইনের 80 ধারা, আইনানুগ কার্য সম্পাদনকালে দুর্ঘটনা বা দুর্ভাগ্যবশত কোনো কিছু অপরাধ হিসেবে কি নয়, গণ্য নয়। 81 ধারা, সম্ভাব্য ক্ষতিকারক কার্য অপর কোনো ক্ষতি নিবারণ কল্পে, অপর কোনো ক্ষতি নিবারণ কল্পে এবং কি অপরাধমূলক অভিপ্রায় ব্যতিরেকে কোনো কিছু অপরাধ হিসেবে গণ্য হবে না। 82, 9 বছরের কম বয়স্ক শিশুর কোনো কিছুই অপরাধ হিসেবে গণ্য হবে না। 83, 9 বছরের বেশি, 12 বছরের কম বুদ্ধি না থাকলেও অপরাধ হিসেবে গণ্য হবে না। 84 দ্বারা, কিসের জন্য জানি, মস্তিষ্ক বিকৃতি বা পাগল ব্যক্তি, তার কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না। 85, প্রমত্ততা। এই চারটা কথা বলতে পারবেন? 82, তারণ্য। 83, অপরিণত বিবেক। 84, অপ্রকৃতিস্থ। 85, প্রমত্ততা। দণ্ডবিধির 98 দ্বারা বলতেছে, যদিও বা এই 82, 83, 84, 85 তাদের কাজ অপরাধ নয়, দণ্ডবিধির 98 দ্বারাই তাদের বিরুদ্ধেও প্রতিরক্ষার অধিকার কি করা যাবে, প্রয়োগ করা যাবে। 85 তাহলে 2টা কারণে রেহাই পাই। কি? অনিচ্ছাকৃত মাতাল, অজ্ঞাতে মাতাল। আর অনিচ্ছা অজ্ঞাতে প্রমাণ করতে যদি না পারে, তাহলে 86 দ্বারাই সে কি পাবে না, রেহাই পাবে না। 87 দ্বারা কিসের জন্য? দণ্ডবিধি আইনের 87 দ্বারা কেউ যায় না, একটু কথা আছে। 87 দ্বারা হলো, বলেন বলেন বলেন। হ্যাঁ, বলেন, ফোন দিচ্ছি ক্লাস শেষে। 87 দ্বারা হলো মৃত্যু বা গুরুতর জখমের কোনো অভিপ্রায় নাই, এরকম সম্ভাবনাও নাই, সম্মতি আছে 18 বছরের অধিক, অপরাধ হিসেবে কি হবে না, গণ্য হবে না। দণ্ডবিধান 88 দ্বারা মৃত্যু ঘটানোর অভিপ্রায় নাই, অপরাধ করার মানে ইচ্ছা নাই, ক্ষতি করার ইচ্ছা নাই, উপকার করার ইচ্ছা আছে, সৎবিশ্বাসে সম্মতি সহকারে কোনো কিছু অপরাধ নয়। 89 দ্বারা শিশু বা পাগলের অভিভাবকের সম্মতি নিয়া সৎবিশ্বাসে, তারপরে কি উপকারার্থে কোনো কাজ অপরাধ হিসেবে গণ্য নয়। 92 দ্বারা হলো, 88 গুলা সবগুলাই আছে, কি নয়, শুধুমাত্র এখানে সম্মতি নয়। আসেন সুমন দা, আসেন, দাদা কিছু বলবে। বসেন। ভালো আছেন আপনারা সবাই? ঠিক করে দেন, হ্যাঁ, আনমিট করে দেন। মানে লেখাটা না না, বলছে ও আনমিট কথা করে বলবে, দেন। যদি তো বলেন। তাহলে তো আপনি শুনতে পারবেন না কিছু, সবাই কথা বলতে থাকবে। ঠিক আছে, দিলাম। এক বছর স্যার শুধু আলহামদুলিল্লাহ ভালো সুমন আছি স্যারকে স্যার। হ্যাঁ, ভালো আছি, আপনি ভালো আছেন? তার রেকর্ডটা এ করে দেন কিচ্ছু কই কথা হয়েছে। কেন? সুমন সুমন আমাদের দাগা লাগিয়ে দিবে স্যার। থাক, থাক। আচ্ছা, দাদা রেকর্ডটা আপনি একটু থাক, কেমন আছেন? অনেকে হয়তো সুমনের পরে সাথে দেখবে, দাদাকে। শুধুমাত্র হোয়াটসঅ্যাপে কথা হয়েছে, কিন্তু আজকে প্রথম দেখলাম। সুমন স্যার আসলে ও স্মার্ট। হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে মেসেজ দেখা যায়। তামিল নায়ক, কোন দিকে তামিল বলছে? নায়ক দাদা। ঠিক আছে। আমার ইতিহাসটা বলি আপনাদের, বুঝলেন? একটু শোনেন। স্যারও যে ভাই সুদর্শন এরকমের, তার সাথেও নিচে একজন আচ্ছা, একটু সুদর্শন পুরুষ। দাদার গুলা শুনে, আমি একটু দাদার কথাটা একটু শুনেন আপনারা প্লিজ। সবাই কথা বললে হয়তো আরেকদিন সবাই কথা বলবো ইনশাল্লাহ। দাদাকে একটু বলতে দেন। হুম। আমি আমার ইতিহাসটা বলি। আমি মনে করেন আমার যেবার পদোন্নতি, আমার স্যারের সাথে পরিচয় হয়েছে 2021 সালের ডিসেম্বর মাসে, ঠিক আছে? আমি 2020 সাল 21 সাল দুইবার পরীক্ষা দিছিলাম।
মানে কোনো প্রাইভেট পড়ি না, নিজের মতোই। আমি ছিলাম খুলনা জেলায়, তখন অনলাইনেও কোনো টিউটর ছিলেন না, বা আপনার বাস্তবেও কেউ পড়াইতেন না, আমাদের সমতলে বিশেষ করে ডিএমপিতে পড়া হইতো। তা আমি 2বার পরীক্ষা দিলাম, একবার মনে হয় সম্ভবত 46 পেলাম এমসিকিউতে, একবার 42 পেলাম। কিন্তু খাতায় কিভাবে উপস্থাপন করতে হয়, কিভাবে লিখলে ভালো মার্ক পাওয়া যাবে, কিভাবে করলে মনে করেন যে সিরিয়াল উপর দিক হবে, এরকম কিছুই বুঝতাম না। আইন জানতাম কিন্তু প্রয়োগ করতে পারতাম না। যাক, 2021 সালের ডিসেম্বর মাসে আমি এই ইউটিউবে একটা স্যারের ভিডিও দেখলাম সাক্ষ্য আইনে, ঠিক আছে? আমার মনে আছে সম্ভবত সাক্ষ্য আইনে 3 ধারায়, আপনার ওই যে মৌখিক সাক্ষ্য, দালিল সাক্ষ্য, এই যে সংজ্ঞা, মানে আমরা আগে জানতাম হচ্ছে আপনার 61, 62 না? হুম। হ্যাঁ, 61, 62 দ্বারা, ঠিক আছে। আর আমার মনে হয় এই যে মানে বাংলাদেশে প্রথমে শরীফুল স্যারই আবিষ্কার করছেন যে মৌখিক সাক্ষ্য দালিলিক সাক্ষ্যের সংজ্ঞা হবে 61, 62 দ্বারা। এর আগে কোনো 3 দ্বারাই। ওই যে 3 ধারায়, হুম। 61, 62 পরিবর্তে 3 ধারা হবে, ঠিক আছে। এটা শরীফুল স্যারের আগে কেউ কোনো গাইডে বা কেউ বাস্তবে বলছে বলে আমার ধারণা নেই। বলতে পারেন, আমার জানা ছিল না, ঠিক আছে। এখন আমি ওই ভিডিও দেখার পরে আমি স্যার একটা বই ছিল, ওই শরীফুল ল গাইড, ওই বইটা নিয়েছিলাম। পরে আমি স্যারের ফোন দিলাম। তা যাও, কপাল ভালো, তখন হচ্ছে আপনার করোনাকালীন সময় আসলো। স্যারের মাধ্যমে আমার অনলাইন ক্লাসে যুক্ত হলাম। স্যারের কাছে আমার আইনে হাতে খড়ি। স্যারের অনেক দোয়া আশীর্বাদ ছিল আমার প্রতি, যার কারণে আমার প্রথম বছরই পদোন্নতিটা হয়েছিল 22 সালের পরীক্ষায়। আপনার তখন 237 সিরিয়ালে পাশ করছিলাম আমি। পরে আমি ট্রেনিং করে আসলাম 2023 সালে। 2023 সালে স্যার আমার আবার জোর করে ট্রেনিং করার পরেও জোর করে পরীক্ষা দিয়েছিলেন। আমার ওই বছর আবার 50। স্যারের দোয়ায় আবার 50 সিরিয়ালে পাশ করছিলাম আমি, ঠিক আছে। পরে অন প্রমোশনে বরগুনা জেলায় গেছিলাম 24 সালে। আপনার এই যে ঝড়ের পরে সারা বাংলাদেশে যে আপনার রদ বদল হলো, তারপরে আমার ডিএমপিতে পোস্টিং। পোস্টিং হওয়ার পর তো স্যার স্যারের কাছে নিয়ে নিছেন এখন। মানে আগে ছিলাম দূরে, এখন স্যারের কাছে আছি, স্যারের বাসার পাশেই বাসা, স্যারের অফিসে অফিস। স্যারই নিয়ে নিছেন সব কিছু, স্যারই দেখভাল করেন এখন। আমার মানে স্যারের কাছে থাকে আমার যে ধারণাটা হয়েছে সেটা হচ্ছে, মানে স্যারের কাছে ভর্তি হয়ে তার যদি পদোন্নতি না হয়, তার মতো দুর্ভাগা পৃথিবীতে আর কেউ নাই, ঠিক আছে। তার মতো দুর্ভাগা কেউ পৃথিবীতে নাই, ঠিক আছে। এবার আমার শুধু একটা কথা, আপনাদের বেশি পড়ার দরকার নাই। স্যার যে পড়া, আপনাদের তো একদিন বাদে একদিন ক্লাস হয়। আপনার হচ্ছে এই মানে এই ক্লাসটা তো আমার মনে হয় ম্যাক্সিমাম সময় স্যার যা ক্লাসে পড়ায় দেন এইতে আমাদের মুখস্থ হয়ে যায়, ঠিক আছে। আপনারা পারলে মনে করেন যে প্রতিদিনের ক্লাসটা প্রতিদিন একবার একটু রিভিশন দেবেন। আর পূর্বের ক্লাসগুলো আধা ঘন্টা 1 ঘন্টা করে প্রতিদিন একটু, মানে প্রতিদিন সর্বোচ্চ গেলে 2 ঘন্টা 2.5 ঘন্টা বই পড়বেন। এর বেশি পড়ার দরকার নেই, এইটুকুই পড়েন আপাতত, আর দরকার নাই। আর এই যে প্রশ্ন টশ্ন নিয়ে এ নিয়ে আপনাদের চিন্তা নেই, এসে মনে করেন আমি বললাম তো আমি স্যারের সাথে আছি, তো আপনাদের চাইতেও স্যারের চিন্তা আপনাদের নিয়ে বেশি। মানে পৃথিবীতে এইরকম একজন শিক্ষক পাইছেন যে শিক্ষক তার ছাত্রছাত্রীদের রেজাল্ট ভালো করার জন্য মানে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে, নিজের জন্য কিছু না চায়, তার ছাত্রছাত্রীদের বরকতের জন্য চাই, ঠিক আছে। স্যার আমি আরেকটা কথা বলি, স্যার সামনে রয়েছে তারপরেও স্যার মাঝে আমার একটা জিনিস বলতেছে যে দাদা আমার তো এরা মনে করেন সম্মানী দিয়ে পড়াশুনো করে, এখন এই যে লোকগুলো পদোন্নতি না পায়, ঠিক আছে, উপরওয়ালা কি আমারে পাপ দেবে কিনা, ঠিক আছে। স্যার এই টেনশনটাও করে, ঠিক আছে, আপনাদের নিয়ে। তা আপনারা শুধু স্যারে দেন, মনে করেন 40 থেকে 45টি এমসিকিউ পরীক্ষা হবে আপনাদের, এবং 40 থেকে 45টা আপনার রচনামূলক পরীক্ষা হবে। সবগুলো পরীক্ষা অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। পরীক্ষা অ্যাটেন্ড করলে হয় কি, আপনার মনে করেন পরীক্ষায় আইন যে মানে আইনের যে প্রয়োগগুলো এই সম্পর্কে আপনাদের একটা ধারণা হবে, ঠিক আছে। আপনারা মনে করেন যে কপাল গুণে একজন শিক্ষক পাইছেন আপনার, আমি চাই। আর আপনারা হচ্ছেন প্রথম ব্যাচ। এই প্রথম ব্যাচের কিন্তু প্রতি বছরই দেখলাম প্রথম বছরে যারা লাগে থাকে, দেখা গেলো প্রথমে আপনার 1200-1300 ছিলেন, আপনারা মনে হয় এখন 800-900 আছেন। এই 800-900-তে দেখবেন আগামী বছর শিওর থাকেন যে 500-600 মানে লোক পাস করবে, ভালো রেজাল্ট করবে। এবং মেধার লেগে 100-র ভিতরে অনেক লোকই থাকবে এই গ্রুপ থেকে। তাই স্যার যে দিক নির্দেশনাটা দেয় এই শুধু এইটুক মেনে চলেন, আর অতিরিক্ত কিছু করার দরকার নেই আপনাদের। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার তো কপাল খারাপ, ডিসেম্বর মাসে র্যাঙ্ক লাগছে, আমার আগামী বছর পরীক্ষা ছিল, হবে না, হয়তো 28 সালে পরীক্ষা দেবো। স্যারের সাথে লেগে আছি, দেখা যাক কি হয়, উপর ভরসা। সে বাসায় এসে বসে থাকে কেন জানেন? ক্লাস করার জন্য, কিন্তু অন্য কিছু না।
মানে তার পরীক্ষা যে 28-এ, সে এই বছর থেকে পুরোদমে ক্লাস করে এবং প্রতিটা পরীক্ষায় অংশগ্রহণ করে। আসলে আগ্রহটা এরকম থাকা উচিত, ঠিক আছে? অতএব আপনাকে অনেক সময় এরকমটা হয় যে একটা বছর পরেই অনেকটা ক্যাপচার করা যায় না। খুব ভালো একটা প্রস্তুতি নিতে গেলে একটু আগে থেকেই পড়তে হয় এবং অনেকে এটা করে বর্তমানে, ঠিক আছে? ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নির্বাচন আর একটা ডিউটি। কথা, এই শোনেন আমি বলি আপনার, ওই যে অনেক সময় আমারে ফোন দেন, ঠিক আছে, কাটে দিই, তার বা অনেক মেসেজে রিপ্লাই দিই অনেক দেরিতে, ঠিক আছে, কেউ মনে কষ্ট নিয়ে নেই, এটা দেখেন আসলে আমি অনিচ্ছাকৃত এটা করি। আর আপনারা জানেন যে স্যারের স্টুডেন্ট প্রায় 6,000-এর মতো, ঠিক আছে, আমি তো একাই, মনে করেন স্যার এই বিষয়গুলো তো আমার পরে ছেড়ে দিয়েছেন বিশ্বাসের পরে, কারণ আমি একাই দেখভাল করি। এখন আপনি তো বোঝেন যে একটা লোকের পরে যদি মনে করেন 5-6 হাজার লোক ডিপেন্ডেবল হয়, সেক্ষেত্রে মনে হয় সবসময় আমি ভালো ব্যবহার করি না, ওনারা অনেক সময় কষ্টও পান। এটা আপনারা আমার ক্ষমা করে দিয়েন, ঠিক আছে, বিষয়টা কেউ রাগ নিয়েন না আমার পরে, আমি অনিচ্ছাকৃতই করি এটা, ঠিক আছে। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে, তাহলে নির্বাচন ডিউটিতে খুব সাবধান, অতি উৎসাহ হওয়া যাবে না, হ্যাঁ? এবং আপনারা মানে আবেগী হয়ে কিছু করবেন না, আপনার ডিউটি যেটা আইনানুগভাবে করবেন, ঠিক আছে? কথা কেউ হুকুম দিলে হুকুম অনুসারে কাজ করার দরকার নাই। আর এই সর্বোচ্চ চেষ্টা করবেন এখানে মানে আপনার বিরুদ্ধে কেউ যেন একটা কথা না বলতে পারে, এইভাবে স্টেট থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ। অর্থাৎ মানে আপনি যেন কারো অধীনস্থ হয়ে না যান ওখানে গিয়ে, বা আপনার উপর যেন কেউ কোনো প্রভাব বিস্তার করতে না পারে, এরকম অবশ্যই এটা বজায় রাখার চেষ্টা করবেন। আর বর্তমানে আমরা খুব একটা এখন পর্যন্ত একটা খুব মানে ভালো একটা সময় পার করতেছি, বিষয়টা কিন্তু এরকম না। নির্বাচন ডিউটির ক্ষেত্রে যে আপনি পুলিশ হিসেবে আপনি খুব পাওয়ারফুল থাকবেন, বিষয়টা কিন্তু এরকমও না। অতএব একটু ব্যালেন্স করার চেষ্টা করবেন, বুঝাইতে পারছি বিষয়টা? খুব ব্যালেন্স করার চেষ্টা করবেন, যেন আপনার প্রতি কোনোভাবেই কোনো মানুষ উগ্র না হয়ে যায়। আপনি সবসময় সিম্পলি থাকার করবেন, পাবলিকের সাথে মিশে চলবেন, ইনশাল্লাহ ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ সবাইকে আবার সুস্থ সুন্দরভাবে আমাদের কর্মক্ষেত্রে ফিরিয়ে নিয়ে আসেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত।